কিরে, তুই এখানে কি করিস? আমার প্রেমিকাকে দেখতে আসছি। সে কত সুন্দর হয়েছে, তারে দেখলে বউ বউ ফিল হয় নাকি? দেখ অব্র, এটা গ্রাম না, এটা শহর। এবং তুই আমার অফিসের দ্বারাই কথা বলছিস, ভুলে যাস না। কিরে, চোখ দুইটা এত টানা টানা, এত মায়াবী ফেস কবে বানালি? তুই আবার ওই বাকিদের মতো মুখে ইনজেকশন নিয়ে করছস নাকি? আজব তো, আমি এসব কেন করব? আর তুই বা এসব কথা বলার কে? কেন? আমি তোর ডিস্টিং লাগি না? তোর এই নাকটা শুধু তোর দিকে টানতেছে আর বারবার বলছে এসো না, এসো না, একটা চুমু দিয়ে যাও না। কথাটা শুনে প্রিয়াঙ্কা ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মেরে দেয়। আর সামনে থাকা ছেলেটা গালে হাত দিয়ে হাঁ করে দাঁড়িয়ে থাকে। সে যেন বাকরুদ্ধ, কল্পনাও করেনি এমন কিছু ঘটবে। দেখ, এটা কিন্তু অফিস, ভুলে যাস না। আর আমি অফিসের বর্তমান বস। হতে পারে সম্পর্কের খাতিরে তোর চাচাতো বোন হই, কিন্তু তার মধ্যে একটা লিমিট আছে। এমন কিছু বলবি না বা করবি না সে লিমিটের বাইরে চলে যায়। এসে যখন পড়েছিস কিছু খেয়ে দিয়ে চলে যাস। আমরা আবার গরিব ফকির মিসকিনদের সাহায্য করি বেশি বেশি। কথাটা শুনে আশেপাশের অফিসে যত কলিগরা জড়ো হয়েছিল ইতিমধ্যে সবাই হা হা করে হাসতে থাকে এবং পাশে থেকে একটা ছেলে বলে ওঠে, গ্রামের ক্ষেত আবার কি বুঝবে শহরের শিক্ষা? এদের মতো ছোট লোকদের তো শহরে ঢোকাই নিষেধ করা উচিত। এসব ছেলে পেলে শহরে সে চোর বাটপার হয়। এদের জন্য আমরা শান্তিতে বাইরে চলাফেরা করতে পারি না। মিজান সাহেব, আপনি আপনার কাজে যান। আর এখানে সবাই এসে কি দেখো, সার্কাস হচ্ছে? যাও এখান থেকে। তারপরে সবাই যে যার কাজে চলে যায়। তারপর প্রিয়াঙ্কা, তুই না আমার ছোটবেলার ভালোবাসা? মনে পড়ে যেদিন শহরে এসেছিলি পড়ালেখার জন্য, আমাকে ছেড়ে আসতে কত কান্না করছিলি? তুই তো বলেছিলি তুই আর আমি বড় হয়ে এক হব, তারপরে আমাদের একটা। থামবি তুই নাকি আবার থাপ্পড় খাবি? ছোটবেলায় কি না কি হইছে সেই সব বাচ্চা কাহিনী, ওইসব বালছাল না বললে এখান থেকে সোজা কেটে পড়, তোর জন্য ভালো হবে। আমাদের ভালোবাসাকে বালসাল বললি? ভাই, হাসাস না তো, মায়ের খাবি, এখান থেকে সর। তোর কি যোগ্যতা আছে রে তুই আমার কাছে এসে সব কথা বলছিস? ওইসব 2 টাকার ভালোবাসা রাস্তাঘাটে পড়ে থাকে সব সময়, ছোট লোক কোথাকার। এখান থেকে যাবি নাকি ঘাট ধাক্কা মেরে বের করব? না মানে আমি চাচার সাথে কথা বলতে এসেছিলাম। আব্বু দেশে নেই, আসতে 1 বছরের মতো সময় লাগবে। অফিসের কিছু গুরুত্বপূর্ণ কাজে আমাদের আরেকটা শাখায় মালয়েশিয়াতে আছে। কি বলবি আমাকে বল, তারপর এখান থেকে সর। না মানে চাচা আমার একটা চাকরির কথা বলেছিল 2 মাস আগে, যে আমি আসলে এখানে একটা চাকরির ভালো ব্যবস্থা করে দিবে। বাড়িতে বাবারও তো বয়স হয়েছে, তারও কষ্ট হয়, তাই আর কি আমাকে তাদের জন্য কিছু একটা করতে হবে। তোর এসব ইমোশনাল কথা আমি শুনে কি করব? আব্বু আমাকে কিছু বলেনি, আব্বু আসলে দেখা করিস। না মানে যদি একটু নাম্বারটা দিতি। আবার থাপ্পড় খাবে বেয়াদবের বাচ্চা। তুই মুই করে কার সাথে কথা বলছিস? সুন্দরভাবে সম্মান দিয়ে কথা বলবি। সরি। নাম্বার দেওয়া যাবে না বললাম তো, 1 বছর পরে আসতে। 1 বছর আমি কি করব? প্লিজ প্লিজ কিছু একটা করো। আচ্ছা ওয়েট। এরপর প্রিয়াঙ্কা কিছুক্ষণ ওয়েটিং রুমে অপেক্ষা করতে বলে তারপর সে তার নিজের রুমে চলে যায়, গিয়ে 1 ঘন্টার মতো রেস্ট নেয়। এর মাঝে ম্যাম আইবো? হুম। বাইরে ওই ছেলেটা এখনো অপেক্ষা করছে আর বারবার আপনার সাথে কথা বলতে চাচ্ছে। তুমি এখন যাও, আমি দেখছি। এরপর অনেকক্ষণ এই বিষয়ে ভাবতে থাকে। তারপর উপায়ান্তর না পেয়ে তার বাবাকে কল করে। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো মা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? ওইদিকে কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি রে। তুই ভালো আছিস? এদিকে তো মোটামুটি সব কিছু ঠিকঠাক। তোর ওদিকে কি অবস্থা? বাবা এইসব কথা ছাড়ো। ওই যে গ্রামে রবিউল চাচার ছেলে অব্র আছে না, ও তো অফিসে এসে অনেক ঝামেলা করছে। তুমি নাকি ওরে একটা চাকরি দিতে চাইছো? হ্যাঁ রে মা, ওর স্কিল তো অনেক ভালো। তোর আসার সময় বলবো, আমার মনে নাই। এক কাজ কর, একটা জবের ব্যবস্থা করে দে ভালো। আর নতুন শহর কই থাকবে? তোর মারে বলা আছে আমাদের যে বিল্ডিংয়ের ওপরে চিলেকোঠার রুমটা পড়ে আছে না,
ওখানে ওর একটা থাকার ব্যবস্থা করে দে। মজা করছে আমার সাথে? বসতে চাইলে শুতে চায় না? চাকরি দিতে হবে, আবার থাকতে দিতে হবে নিজের বাসায়। গ্রামের এসব অশিক্ষিতরে চাকরির ব্যবস্থা করলো, বাসায় হবে না। আর বাসায় টুকটাক কাজ হয়, ওরে দিয়ে করানো যাবে। আর উপরের গার্ডেনের যে ফুলের আছে না ছাদে, ওই তো দেখাশোনা করবে। আমাদের বেশ ভালোই হবে, আলাদা আর কোনো লোক রাখা লাগবে না। আমাদের বেশ ভালোই হবে, আলাদা আর কোনো লোক রাখা লাগবে না। বাইরের লোক তো বাসায় রাখাই রিস্ক। এখনকার দিনকালের যে অবস্থা, চেনা পরিচিত নিজেরই লোক, আর যাই হোক আমাদের কোনো সমস্যা হবে না। তা অবশ্য ঠিক বলছো। আচ্ছা দেখি কি করা যায়। ভাই রে ভাই, এটাই দুনিয়া। তোমার নিজের যতই আপন রক্তের সম্পর্ক হোক না কেন, নিজের স্বার্থ ছাড়া কেউ 1 ইঞ্চিও নড়াচড়া করবে না। আবার সত্যি কথা বললে তোমাদের শুনতে কষ্ট হয়। যাই হোক, চলতে চলতে শিখে যাওয়া যাবে। যতই আমরা সম্পর্কের এইটা করে শেষ হবে, তোমার বিন্দুমাত্র কোনো লাভ হবে না। দিন শেষে তুমি কারো, সেটাই প্রশ্নদয়ের সামনাসামনি হতে হবে। তাই অন্যের রেফারেন্স না টেনে নিজেকে এমন জায়গায় নেওয়া উচিত যাতে নিজের পরিচয় সবাই চিনতে পারে। এই বিষয়টাই গল্পতে সুন্দরভাবে বুঝতে পারবে। যাই হোক, গল্পে ফেরা যাক কিছুক্ষণ পরে। অব্র, হ্যাঁ প্রিয়াঙ্কা বলো। আমার নাম ধরে ডাকিস? তোরে তো এমন করলে হবে না তো, তোরে চাকরি দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে কেমন করতে হবে? যদি অফিসে ম্যাম বলে ডাকবি, আর আপনি ছাড়া কোনো কথা বলবি না। আর বাসায় আম্মুর সামনে তুমি বা তুই বলতে পারিস। আম্মু তো অনেক নরম মনের মানুষ, উনি উল্টাপাল্টা ভাববে। জি ম্যাম, সব বুঝতে পারলাম, তবে আপনার বাড়ি বিষয়টা বুঝতে পারলাম না। আব্বুরে কল দিয়ে তোর ব্যাপারটা জানালাম। উনি তোকে একটা চাকরির ব্যবস্থা করতে বলল। যদি আমাদের কোম্পানিতে এখন কোনো পোস্ট ফাঁকা নেই, নেওয়া যাবে না, তাও জোর করে নেওয়া হচ্ছে। বিষয়টা এমন না যে আত্মীয়তার খাতিরে এইটা ওইটা হয়ে যাবে। কথা একটাই, কাজ করবি, টাকা নিবি। এখানে কোনো ইফ বা বাট শব্দ নেই। আর আমাদের বাসার উপরে যে ছাদে একটা এক্সট্রা রুম আছে, ওইখানে আব্বু তোরে থাকার অবস্থার কথা বলল। যদিও তোকে ওখানে না রাখাই উচিত, তবে নতুন শহরে তুই নতুন, তাই আশা করি বুঝতে পারছিস। জি ম্যাম, বুঝতে পারছি। তবে ম্যাম, আমার জবটা কি, মানে কোন সেক্টরে যদি একটু বলতেন। এমন কোনো সেক্টর টেক্টর না, ওই আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে সাহায্য করবে। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি তো অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট নিয়ে পড়ালেখা করছি, আমাকে তো ওই পোস্টে একটা। প্রত্যুত্তরে প্রিয়াঙ্কা অনেকগুলো কথা শুনিয়ে দেয় আর বলে দেয়, বিভিন্ন কলেজে, ইউনিভার্সিটি থেকে হাজার হাজার মানুষ হাজার হাজার বিষয়ে পড়ালেখা করে বেড়াচ্ছে। তারা কি ওই বিষয়ে চাকরি পেয়ে যাচ্ছে? এতই সহজ? দয়া মায়া করে একটা ব্যবস্থা করে দিলাম। তারপর আবার কত কথা, তোর মতো লোককে রে নিব না, যা। সরি ম্যাম, আর হবে না, আমি বুঝতে পারিনি। আছি, কোনো ডিউটি নেই তোর, কালকে থেকে ডিউটি শুরু। এই নে বাসার অ্যাড্রেস, সোজা বাসায় চলে যা। তারপর অভ্র হাত থেকে অ্যাড্রেসটা নিয়ে তাদের বাসার উদ্দেশ্যে রওনা দেয় আর ভাবতে থাকে, আসলেই এই যে বিষয় নিয়ে লেখাপড়া করলে যদি ওই বিষয়ে চাকরি পাওয়া যেত, তাকে তো এতদিন বেকার অবস্থায় থাকতেই হতো না। একটা চাকরির জন্য এইভাবে তাকে ভিক্ষা করতে হতো না। সাথে কতটা কথা তাকে শুনতে হলো। এটাই কি চাকরির ব্যবস্থা দেশের? হাজার হাজার মানুষকে চাকরির লোভ দেখিয়ে লেখাপড়া করায়, শেষে এমন অবস্থায় রাখে, না পারে যে কোনো কাজে ঢুকতে মান সম্মানের ভয়ে, আর না পারে একটা ভালো জব। এটাই দুনিয়া। সত্যি এত বড় একটা জবের নামে মিথ্যাই স্ক্যাম ছোট থেকে আমাদের ধরিয়ে দেওয়া হয়। দিন শেষে 15-20টা বছরের পিছনে নষ্ট করে নিজের আত্মীয় স্বজনের হাত পা জড়িয়ে ধরে ভিক্ষা নিতে হয়। যেখানেই যাব চা খাওয়ার জন্য 10-15 লাখ টাকা। সরকারি জবের কথা তো নাই বলি, পরীক্ষার আগে টাইপের বিনিময়ে প্রশ্ন বিক্রি হয়ে যাচ্ছে। কই যাব আমরা? আমাদের কোথায় যাওয়া উচিত? এত ভালো রেজাল্টের সার্টিফিকেট নিয়েও মানুষের দরজায় কুত্তার মতো ঘুরতে হয়। নিজের আপন মানুষের ব্যবহারগুলো কেমন বদলে যায়।
এমন হাজারটা কথা ভাবতে ভাবতে অভ্র তাদের বাসা খুঁজতে খুঁজতে বাসায় পৌঁছে যায়। শুরুতে তাদের আগে বাসাটা চিনলেও পরবর্তীতে তার চাচা ওই আগের বিল্ডিংটা বিক্রি করে নতুন জায়গায় চলে আসে, যার জন্য এটা অচেনা। যাই হোক, সে বাইরে থেকে কলিং বেল বাজায়। কাকে চাই? এখানে কি? কার জন্য? কি করতে? আরে ধুরো চাচা, থামেন আপনি। এত প্রশ্ন করলে উত্তর দিব কোনটা? প্রশ্ন তো ঠিকই করি, কোনটা আগে উত্তর দিবেন? আপনার লম্বা লাইনের প্রশ্ন বন্ধ করে থামবেন। বলতেছি, শাহজাহান চৌধুরীর বাসা না এটা? হ্যাঁ, এটা শাহজাহান চৌধুরীর বাসা। আমি তার ভাতিজা। কেমন ভাতিজা? কেমন ভাতিজা? আমাকে তো কখনো বলেনি। আমার ভাতিজা আছে এখানে, তো 2 বছর চাকরি করি। আপনি কি তার বেয়াই লাগেন যে আপনাকে বলতে যাবে? এই অত্র মহল্লায় এমন কোনো ঘটনা নেই যে আমার কথা মতো সারা সবাই। এই মহল্লার আশেপাশে 3-4 মহল্লায় আমি দারোয়ান সমিতির সভাপতি। বাবা, এতদিন শুনতাম রাজনৈতিক সভাপতি হয়, এখন দেখি দারোয়ানের সভাপতি হয়। আপনি থামেন মিয়া, আমার পাওয়ার সম্পর্কে আপনার ধারণা আছে? আমি কি করতে পারি জানেন? পাশে যে থানা দেখলেন না, আমার কথা শুনলে কাঁপে, থরথর করে কাঁপে। তাহলে চাচা, আপনি তো অনেক পাওয়ারফুল, এখানে কি করেন? আপনার তো রাজনীতির খুব উপর পর্যায়ে থাকার কথা। ভালোবেসে জায়গাটাকে আপন করে নিয়েছি, তাই রাজনীতি আমার যোগ্য না হলে মনে হয়। আছে কি এমন কেউ যে আমার উপরে কথা বলবে? মাঝে মাঝে তো আমার ভয় হয় খুব। তা চাচা, কি নিয়ে আপনার এত ভয়? না জানি লোকজন কবে ভালোবেসে আমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিল। তুমি চিন্তা করো না, ছেলে হিসেবে মাগার তোমাকে ভালো লাগছে আমার। আমি প্রধানমন্ত্রী হলে তোমাকে আমার সহপ্রধানমন্ত্রী বানিয়ে নিব। চাচার সহ প্রধানমন্ত্রী হয় নাকি আবার? আরে এখনকার জামানার ব্যাপারে তোমার ধারণা নাই। আমি একজন উচ্চশিক্ষিত মানুষ, সহপ্রধানমন্ত্রী হয় বাবা। এইসব রাজনীতির মায়ের প্যাচ তুমি বুঝবা না। এ বহুত খেলা, এ খেলা তোমার মাথায় ঢুকবে না। কি রে দারু, নিচে চেঁচামেচি হচ্ছে কেন রে? কথাটি শুনে দরুমিয়া ওপরে বেলকনির দিকে তাকায়। বড় ম্যাডামকে দেখে এসে স্যালুট করে সালাম দেয় আর বলতে থাকে, ম্যাডাম, এই ছেলেটা বলে যে স্যার নাকি তার চাচা লাগে। কোন ছেলেটা? এই ছেলে ওইদিকে ঘোরো। আসলে অভ্র আর দারু এমন পর্যায়ে দাঁড়ায় কথা বলতেছিল যে বেলকনি থেকে উপরে থাকা উক্ত মহিলার কথাগুলো তার উল্টো পাশ হয়ে অভ্র দারোয়ানের সাথে কথা বলতেছিল। এরই মাঝে অভ্র পেছনের দিকে তাকায়। সে তাকিয়ে দেখে তার সেই চির চেনা মুখটা। সে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। আরে বাবারে, তুই নিচে কি করছিস? উপরে আয়। আমি নিচে নামছি, তাড়াতাড়ি আয় আয়। ওই দারু, ওরে ছেড়ে দে। কথাটা বলেই প্রিয়াঙ্কার মা দ্বিতীয় ফ্লোর থেকে নিচে নামতে থাকে। আর ওইদিকে আমি তো জানি প্রধানমন্ত্রীর অনেক ক্ষমতা থাকে, তা দারু সাহেব আপনি তো দেখি স্যালুট করেন সবাইকে। আরে বাবা, এটা একটা স্টাইল। বুঝি বুঝি, থাকার বলতে হবে না। আসলে এমন স্টাইল জানা খুবই গুরুত্বপূর্ণ, তাই না? বাবারে, এই রাজনীতির মায়ের তুমি বুঝবা না। ঠিক আছে চাচা, এখন তাহলে উপরে যাই, একদিন বুঝিয়ে দিয়েন। তোমার চাচা ডাকটা আমার পছন্দ হয়েছে। হ্যাঁ, একদিন বুঝিয়ে দেব। নামটা মনে রাখো, দারোয়ান সমিতির সভাপতি। আচ্ছা। তারপর আমি হাসতে হাসতে বাসায় ঢুকে সেকেন্ড দরজায় এসে কলিং বেল দিলাম। সাথে সাথে দরজা খুলে দিল সামনে থাকার মানুষটা, যে আমার সেই চিরচেনা মুখ, আমার যেন দ্বিতীয় আম্মু। জীবনে কতই না আমাকে ভালোবাসতেন তিনি। যখনই গ্রামে যেতেন সব সময় আমি তারই সাথে থাকতাম। আমাকে নিজের ছেলের মতোই অনেক ভালোবাসতেন। যাই হোক, কি রে বাবা, সেই কবে তোদের সাথে যোগাযোগ বন্ধ হয়েছে, তারপর আর গ্রামে যাওয়া হয়নি, আর ওইভাবে যোগাযোগও করতে পারিনি। কি অবস্থা তোর? এমন শুকিয়ে গেছিস কেন? কেমন আছিস? ছোট মা, আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? আল্লাহ রাখছে রে বাবা, ভালোই। তা তুই একা কেন? ভাই ভাবিরে সাথে আনিসনি? আসলে বাবার তো বয়স হয়েছে,
তিনি চাইলেও আমাদের সংসারটা এখন ওইভাবে দেখাশোনা করতে পারেন না। আমারও তো পড়ালেখা প্রায় শেষ, অনার্সটা কমপ্লিট করে অনেক চেষ্টা করছি, অনেক জায়গায় অ্যাপ্লাই করছি চাকরির জন্য, কিন্তু বারবারই অনেক টাকা চাই, তাই আর ওইভাবে চাকরিটা হয়নি। মাস্টার্সে ভর্তি হয়ে আসি, কিন্তু পাশাপাশি একটা চাকরি আমার খুবই করার দরকার ছিল। উপায়ন্তর না পেয়ে চাচাকে জানাই। তারপর ঘটে যাওয়া সমস্ত ঘটনা তার ছোট মাকে খুলে বলে অভ্র। শুধু প্রিয়াঙ্কা যে তার সাথে খারাপ ব্যবহার করেছে সেইগুলো ব্যতীত, কেননা সে জানে এইগুলো শুনলে তার ছোট মা হয়তো কষ্ট পেতে পারে, তাই এইগুলো সে লুকায়িত অবস্থায় রাখে। যাক বাবা, এসেছিস, ভালোই করেছিস। আমি আমার ছেলেটাকে আবার ফিরে পেলাম, আলহামদুলিল্লাহ। চিন্তা করিস না, কিছুদিনের মধ্যেই ভাই ভাবিকেও নিয়ে আসতে পারবি। কিছুদিন জবটা কন্টিনিউ কর, আমি তোর চাচার সাথে কথা বলবো এ ব্যাপারে। আর হ্যাঁ, ওই নিচে দারু চাচাকে দেখলি না? একটু মেন্টালি সমস্যা, বুঝলি? ওই যে যার একটু কম বেশি বোঝে আর কি, তবে মানুষটা অনেক সাদা মনের, অনেক নরম, তাই এখানে রেখে দেওয়া আর কি। নিজের ডিউটি বেশ ভালোই পালন করে। ওনার কথায় কিছু মনে টনে করিস না, যদি ভুল কিছু বলে। আরে না ছোট মা, কি মনে করব? এমন কি কিছু মনে করার মতো আছে? আমি তো তার সাথে কথা বলে আরো মজা পেয়েছি। হ্যাঁ, মানুষটা অনেক সহজ সরল। হ্যাঁ, তাড়াতাড়ি চল, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিবি, আর আমি তোর রুমটা দেখিয়ে দিই। তারপর আমি ওকে নিয়ে গিয়ে গেস্ট রুমটা দেখিয়ে দিই। ছোট মা, আমি এখানে থাকতে পারবো না। কেন বাবা, এখানে কি কোনো সমস্যা? তোর কি কোনো অসুবিধা হবে? হলে বল, আমি ঠিক করে দিচ্ছি। না ছোট মা, এখানে তো কোনো সমস্যা নেই। আসলে ব্যাপারটা এইটা না, প্রিয়াঙ্কা বলল যে আমাকে ওই ছাদে একটু রুম আছে না, ওইটাই থাকতে। ওই চিলেকোঠার রুমের কথা বলছে? তা তো আমি জানি না, বলল ছাদে একটা রুম আছে নাকি। পাগল হয়েছিস নাকি তুই? আমার এত বড় একটা বাড়ি থাকতে তুই চিলেকোঠার রুমে থাকবি? কম করে হলেও 3-4টা রুম এক্সট্রা পড়ে থাকে, আর তুই থাকবি চিলেকোঠার রুমে? পাগল নাকি তুই? ওই প্রিয়াঙ্কা তোর সাথে মজা করেছে, অনেকদিন পর দেখা তো, তাই আর কি। না ও তো সিরিয়াস ভাবেই বলল। আরে না, মজা করেছে ও, এখন বলতে পারে না? তো ওরা তো ছোটবেলায় একে অপরকে ছাড়া কিছু বুঝতেই না, একজন আরেকজনের থেকে একটু আলাদা হলেই ভ্যা ভ্যা করে কান্না শুরু করে দিতি। ছোট মা, ওই বাচ্চাকালের কথা বাদ দাও, তখন তো দুজনই বাচ্চা ছিলাম, ওই না বুঝে এমন হতো আর কি। আমাদের কি বুদ্ধি ছিল নাকি? তা অবশ্য ঠিক। আচ্ছা, ফ্রেশ হয়ে চেঞ্জ করে আয় নিচে, আমি খাবার গরম করতে বলি রহিমাকে। দাঁড়া, আর ওই যে বাথরুমটা ওইদিকে। আচ্ছা ঠিক আছে। এরপরে অভ্র রুমে ঢুকে রুমটা লক করে দেয় আর তার ব্যাগটা থেকে সাইডে রাখে এবং চারিদিকে দেখতে থাকে। এমন রুম যেন এই প্রথম দেখতেছে সে। গ্রামে থাকার সুবাদে এমন রুম দেখা, বিছানাটা তার কাছে অনেক বেশি নরম মনে হচ্ছে এবং চারিদিকে কেমন ঝকঝকে, এবং সামনে একটা 32 ইঞ্চি এলইডি টিভি লাগানো এবং বাম পাশের দেওয়ালে একটা এসি লাগানো, এবং তার একটু সামনে ডান দিকে বেলকনিতে গিয়ে খোলা মুক্ত আকাশের পুরোটাই যেন দেখা যাচ্ছে, এবং সামনে তাকালে দূর দূরান্ত ব্যস্ত নগরী দেখা যাচ্ছে। তার কাছে যেন বিষয়টা অনেক ভালো লাগা কাজ করলো। সে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে লাগলো। অন্যদিকে ছোট মা নিচে গিয়ে রহিমাকে খাবার গরম করতে বলল এবং সাথে সাথে সেও সাহায্য করলো। বোঝার সুবিধার্থে আপনাদের বলে রাখি, রহিমা হলো কাজের মেয়ে, এই বাসার সাথে কাজ করে। তারপরে তারা খাবার গরম করে ডাইনিংয়ে সব রেডি করে। এই মাসে অভ্র নিচে নেমে আসে, এসে খাবার টেবিলে বসে। এই কি ছোট মা, এত কিছু কেন? আরে কই এত কিছু, কমই তো আছে, আস্তে আস্তে খা। আমি কি একা একা খেতে পারবো? তুমি খাইছো? একটু আগেই খাইছি, আর খাবো না। কেন, তোমরা দুপুর টাইমে খাও না? খুব একটা খাওয়া হয় না, বিকেল টাইমে খাই। বাবা, তোমাদের এখানে তো সবকিছু নিয়ম তো উল্টা দেখতেছি। সমস্যা নাই, আজকে তোর সাথে দুপুরে খেলাম না হয়। তারপরে খেতে থাকে। এইভাবে দেখতে দেখতে 30টা মিনিট চলে যায়। তারা খেতে থাকে এবং বিভিন্ন গল্প সল্প করতে থাকে। আস্তে আস্তে তাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যায়। এরই মধ্যে, এই রহিমা, হ্যাঁ বড় ম্যাম। ড্রাইভারকে পাঠাতো,
একটু পরেই তো মুনতাহার স্কুল ছুটি হয়ে যাবে। আচ্ছা, আমি পাঠাচ্ছি। শোন বাবা, আপাতত বাইরে যাওয়ার দরকার নাই। তুই এখানে কিছু চিনিস না, ছাদে যা বা দারু চাচার সাথে গিয়ে গল্প কর বা নিজের রুমে গিয়ে রেস্ট কর। সব থেকে ভালো হবে, বাইরে থেকে আসছিস অনেক ক্লান্ত, রুমে গিয়ে একটা ঘুম দে। আমি দেখি একটু পরেই তো মুনতাহা চলে আসবে, ওর খাবার রেডি করতে হবে। এই রহিমা, ড্রাইভারকে বলে সে ভুট্টা সিদ্ধ করতে দে। ছোট মা, আপনি চিন্তা করবেন না, আমি ছাদে বা নিজের রুমেই থাকবো। তারপর একটু কথা বলেই অভ্র ওখান থেকে চলে আসে। একটা ছোট মা তার নিজস্ব কাজে ব্যস্ত হয়ে পড়ে। সোজা তার নিজের রুমে চলে আসে অভ্র। সে নিজের রুমে এসে কিছুক্ষণ বসে টিভি দেখতে থাকে, কিন্তু তাতেও যেন তার কেমন যেন বিরক্ত লাগছে। তাই সে উপায়ন্তর না পেয়ে ছাদে যাওয়ার কথা চিন্তা ভাবনা করতে থাকে। যেই ভাবা সেই কাজ। সে আস্তে আস্তে সোজা ছাদের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ সিঁড়ি বেয়ে হাঁটার পরে সে ছাদে এসে পৌঁছায়। এসে যেন তার চোখে অবিশ্বাস্য মনে হচ্ছে। চারিদিকে শুধু ফুল আর ফুল। সামনে সুন্দর করে একদিকে গোলাপ গাছ লাগানো, লাল গোলাপে অনেকগুলো ফুটে আছে এবং সাথে কিছু কড়িও আছে, এবং একপাশে অন্য একটা কি ফুল যেন লাগানো, সে দেখে চিনতে পারল। আবার একদিকে ড্রাগন গাছ দুইটা লাগানো, এক সাইডে হাতের ওপরে ঘাস দিয়ে ওর ওপরে অ্যাকোরিয়াম লাগানো, বিভিন্ন রঙের মাছগুলো খেলা করে বেড়াচ্ছে। এক কথায় একদম মনোরম পরিবেশ। বিষয়টা তার যেন খুব ভালো লাগলো। মাশাল্লাহ, এত সুন্দর, ওয়াও। সমস্ত বিকেলটা অভ্র ছাদে কাটিয়ে দিল। এভাবে আস্তে আস্তে সন্ধ্যা নেমে এলো। হুট করে একটা সময় অভ্র মাগরিবের আজান শুনতে পেল। সে নিচে নেমে এসে, ছোট মা, হ্যাঁ বল বাবা। আসলে একটা কথা জিজ্ঞাসা করা ছিল। আসরের নামাজটাও পড়তে পারিনি, মাগরিবের আজানটা দিল, এখানে মসজিদটা কোথায়? ও, এই ব্যাপার। এই তো বাসা থেকে বের হয়ে সামনে যে ডানে গলি আছে না, গলির সামনেই তো মসজিদ। তুই এক কাজ কর, দারু চাচাকে জিজ্ঞেস কর, দেখাই দিবে। আচ্ছা ছোট মা। তারপর আমি আর দেরি না করে সোজা নিচে নেমে আসলাম। কি ব্যাপার, সন্ধ্যার করে কোথায় যাচ্ছেন? চাচা, এখানে মসজিদটা কোথায় একটু দেখাই দেন। ভাতিজা, তুমি তোমার মন জয় করে নিচ্ছ আস্তে আস্তে। একত্রে আমাকে এত সম্মান করে কথাবার্তা বলো। বড় ম্যাডাম ছাড়া এভাবে কেউ সম্মান করেনি, আরেকজন তুমি। তারপরে তুমি নামাজ কালাম পড়ো। চাচা, যে যেই কাজই করুক, এইটা তার পেশা, তাই কখনো কাউকে অসম্মান করতে হয় না। সম্মান করলে আল্লাহ নিজের সম্মানকে বাড়িয়ে দেয়, বুঝছো? কথাটা ভালো লাগলো বাবা। এই আবার সাথে বাইরে আসো। ওই যে যে গলিটা দেখছো, তার বাম পাশে যে দোকান, তার সাথে মসজিদ, যাও তুমি। আচ্ছা চাচা। তারপর আমি সোজা মসজিদে চলে আসলাম। এসে জামাতের সাথে নামাজটা পড়ে নিলাম। তারপর নামাজ শেষ হলে মোনাজাত করে বের হয়ে আসলাম। বের হয়ে এসে পাশে থাকা চায়ের দোকানে একটা চা খেলাম। চা খেতে খেতে আশেপাশে অনেকের সাথে এই টুকটাক পরিচয় হলো। সবার সাথে গল্প সল্প করলাম। এভাবে কেটে গেল প্রায় 40-50টা মিনিট। এরপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। একটু হেঁটে গেটের সামনে এসে কলিং বেল বাজাতেই দারু চাচা দরজা খুলে দিল। তারপর বলতে লাগলো, আপনার এত সময় লাগে? বড় ম্যাডাম তো আপনাকে খুঁজতেছিল, তাড়াতাড়ি উপরে যান। তেমন কিছু না, ওই একটু চা খেয়ে আসতে একটু দেরি হয়ে গেল। কথাটা বলেই অভ্র রুমে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরে। কিরে, কই ছিলি? এত সময় লাগে নামাজ পড়তে? না, ওই পাশের দোকানটায় বসে একটু চা খেলাম আর সবার সাথে টুকটাক কথা বলছিলাম। শোন, নতুন জায়গা, কাউকে ঠিকঠাক চিনিস না, অতিরিক্ত কারোর সাথে মেশা বা কথা বলার দরকার নেই। এখানকার বেশিরভাগ মানুষই খারাপ, সবাই নিজের স্বার্থ নিয়েই পড়ে থাকে। নিজের স্বার্থের জন্য ক্ষতি করতে দুইবার ভাববে না। এটা গ্রাম না। যা, ফ্রেশ হয়ে আয়, নাস্তা দিই। আমি তো আরো পরে খাই। এখন আমাদের সাথে এখানকার নিয়ম অভ্যাস করে নে। আচ্ছা। একটু পরে প্রিয়ঙ্কা আসবে অফিস থেকে, আসলে ওর সামনে যাওয়ার দরকার নেই। সারাদিন অফিস করে এসে অনেক রেগে থাকে কিন্তু। আচ্ছা। তারপর পরে তাকে খেতে দেয়।
হালকা নাস্তা করে অভ্র তার নিজের রুমে চলে যায়। এভাবে দেখতে দেখতে আরো 2 ঘন্টা চলে যায়। 2 ঘন্টা পর প্রিয়াঙ্কা, হ্যাঁ দোস্ত বল। তুই কি অফিসে নাকি বাসায়? আরে মাত্র কাজ শেষ হলো, বাসায় যাব কেন? না মানে আমি তো নাইট ক্লাবে, সানিয়া রবিন সবাই আছে, তো আসবি নাকি তুই? না রে, সারাদিন অনেক প্রেশার গেছে, এখন যাওয়া হবে না। আরে আয় না, মজা হবে অনেক। আসতেই হবে। হুম। আচ্ছা আমি দেখতেছি। এরপর আমি টুকটাক কাজ করে ড্রাইভারকে গাড়ি বের করতে বললাম। যথা নিয়মে ড্রাইভার তার গাড়ি বের করলো। একটু পরে প্রিয়াঙ্কা গিয়ে গাড়িতে বসলো। ম্যাম বাসায় যাব? না, উত্তরা 12 নম্বর সেক্টরে সাফারি নাইট ক্লাবে যাব, চলো। না মানে ম্যাডাম, অলরেডি 8টা বাজে, আর রাস্তার যানজটে যে অবস্থা, যাইতে তো অনেক সময় লাগবে, তাহলে আবার বাসায় ফেরা। আমার থেকে বেশি বুঝিস তুই? এক চড়ে দাঁত ভেঙে দেব, বেয়াদপের বাচ্চা। চুপচাপ যা বললাম, চল, বাইপাস দিয়ে চল। বাবারে বাবা। কথাটা মনে মনে ভাবলো ড্রাইভার। কিরে চুপ কেন? না ম্যাডাম, যাচ্ছি। ড্রাইভার তার গাড়ি স্টার্ট দেয়, যথা নিয়মে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। এভাবে গাড়ি চলতে থাকে প্রায় 1 ঘন্টা 15 মিনিট। ভাবা যায় 30 মিনিটের রাস্তা আসতে কত সময় লাগলো। এটাই ঢাকা শহর। 10 মিনিটের রাস্তা 1 ঘন্টা লেগে যায়। মাঝে মাঝে যারা এই ব্যস্ত শহরে থাকে তারা এই বিষয়টা ভালো করে বুঝতে পারে। তারপরে প্রিয়াঙ্কা গাড়ি থেকে নেমে ক্লাবের মধ্যে প্রবেশ করে। কিরে আসছিস? হ্যাঁ তো। কিরে প্রিয়াঙ্কা, কি অবস্থা? এই তোরে, কতদিন পরে দেখা। সেই যে ক্যাম্পাসে, তারপর তো আর কোনো খোঁজ খবরই নেই তোর। খোঁজ খবর নিলে তো রাখবি। বাবা, দিন দিন তো ভালোই সুন্দরী হয়ে যাচ্ছিস, একই রহস্য রে। এত পাম দিস না। এই তোরা থামবি? চল ডান্স করি। এনে দোস্ত খা। আরে না না, এসব আমি খাই না। আরে একদিন খেলে কিছু হবে না, এত ভাব ধরতে হবে না। নাইট ক্লাবে আসছো রাত করে, আর এসব খাও না। এই তোরা থামবি? চল ডান্স করি। রবিন, জোর করিস না, ও সত্যি এসব খায় না খুব একটা, আসতেই চাচ্ছিল না। আজকে অনেকদিন পর সবাই একসাথে হয়েছি, জোর করছি তাই। কথাটাই শেষ নাই হতে রবিন প্রিয়াঙ্কার মুখে মদের গ্লাস ঢেলে দেয়। তারপর পর মুখ চেপে ধরে। বাধ্য হয়ে উপায়ান্তর না পেয়ে প্রিয়াঙ্কা গিলতে বাধ্য হয়। তখনই রবিন, এটা কি করলি তুই? আর মাথা ঘুরে উঠলে কেন? আরে ডান্স করি, কোনো ব্যাপার না। কিছু সময় যেতেই প্রিয়াঙ্কা পুরোপুরি নেশাগ্রস্ত অবস্থায় চলে যায়। কিরে রবিন, ওরে কি দিছিস? শুধু মদ খেলে তো এমন হয় না। আরে হালকা ড্রাগস দিস। মদ খেলে তো কি কি হবে সবই তোর মনে থাকবে, কিন্তু এই ড্রাগসের এমন পাওয়ার, আগামী 6-7 ঘন্টা ওর সাথে কি হবে ও কিছু মনে রাখতে পারবে না। আমার টাকাটা পেয়ে যাবি রে তোর অ্যাকাউন্টে। আচ্ছা, একটা জিনিস মাথায় ঢুকছে না, তোর প্ল্যানটা কি রে? দেখ, এমনিতেই সেই ক্যাম্পাস লাইফ থেকে ওর উপরে কুদৃষ্টি আমার। সে কবে ওকে ভোগ করবো, কিন্তু করতে পারিনি। সময় সুযোগটাই কোনোটাই পাইনি। আজকে ওর একদম কাপড় ধুয়ে যেমন নিংড়ে শেষ বিন্দু পর্যন্ত কাপড়ের পানি বের করে ওর থেকে এইভাবে সব বের করে নেব, আর ওর পেটে আমার বাচ্চা দিয়ে দেব। ওর সাথে কী হবে ওর কিচ্ছু মনে থাকবে না। ওকে এমন ফ্রেশভাবে ওর বাসায় পৌঁছে দিব, ও বুঝতে পারবে না আসলে ওর সাথে কী হয়েছে। 3-4 মাস পরও যখন ওর মধ্যে কিছু একটা পরিবর্তন দেখে হাসপাতালে গিয়ে বুঝতে পারবে, ওর সামনে আমি এমন অভিনয় করবো যেন আমি কিছুই জানি না। দুর্ভাগ্যবশত হয়ে গেছে, শেষ ওর পরিবার লোক জানাজানি হয়ে যাবে। এই ভয়ে উপায় না পেয়ে আমার সাথে ওর বিয়ে দেবে। ওর তো কোনো ভাই নেই। ওদের এই পুরো কোম্পানিটা তখন আমার হয়ে যাবে। আস্তে আস্তে সব দখল করে নিব, তারপর এক লাথি মেরে ওদেরকে বের করে দিব। এক ঢিলে 2 পাখি। যেমন ওকে মন ভরে খেতেও পারবো, খাওয়া দাওয়া শেষে 2 হাত ভরে নিতেও পারবো। সারা জীবন রাজার হালে পার উপর পা তুলে খাবো। বাহ, তুই তো কামাল করে দিলি রে। শালিটারে আজকে বাইটা দিবি একদম। জীবনে খুব বাপের বড়াই করে, অনেক ফুটানি মারছে। দোস্ত চল না, তুই ওর ইয়ে করবি আর আমি দেখবো আর এনজয় করবো। তোর মতো দু একটা মির্জাফর হারামি বান্ধবীর মেয়েদের থাকলে তারা আর যাই হোক জায়গা মতো কর, ঠিকই খাবে। ভাই, গিরগিটির মতো বেস্ট ফ্রেন্ড থাকার অভিনয় কেমন করে করিস? অন্তর এত বিষ রেখে নিজের বান্ধবীকে রেপ করাবি, আবার সেটা বসে বসে দেখে তুই এনজয় করবি? ভাই, তোদের এই মেয়ে জাতির খেলা মাথায় আসে না। আরে সামনে অভিনয় করতে হয়, ভিতরে কি আছে শুধু তো আমিই জানি, তাই না? সত্যি এমন কিছু মির্জাফর বন্ধু বান্ধবী আমাদের চারপাশে আপন, চরম আপন সেজে থাকে। দিন শেষে পেছন থেকে এমন সবল মারে আর উঠে দাঁড়ানোর শক্তিটুকু থাকে না। তাই সেই দিনই আগেই এমন বন্ধু বান্ধবীর পরীক্ষা করে নেওয়া অনেক জরুরি। জীবনে একা থাকা ভালো এমন বান্ধবীদের সাথে থাকার থেকে। যাই হোক,
জিনিসটারে ধর, উপরের রুমে নিয়ে চল। নীলা প্রিয়াঙ্কার চুলের মুঠি ধরে বলে, চল আজকে তোকে চাঁদ দেখাবো শোনা। দোস্ত, গানটা আর একটু জোরে দে, অনেক মজা লাগছে, মাস্তি হো গায়া। চাঁদ এত কাছে কেন? আমি চাঁদে উঠবো। হ্যাঁ, চাঁদে উঠতে হবে, উপরে চল। তারপরে নীলা আর রবিন মিলে প্রিয়াঙ্কাকে ধরে উপরের একটা রুমে নিয়ে যায়। ওকে এক ধাক্কা মেরে বিছানার ওপরে ফেলে দেয়। তারপর যখনই ওরা রুমে ঢুকবে, নীলা গিয়ে একটা চেয়ারে বসে পড়ে আর রবিন গিয়ে বিছানার ওপরে প্রিয়াঙ্কাকে ঝাপটে ধরে। কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস, আজকে তোকে টুকরো টুকরো করে ফেলবো। কথাটা বলে অভ্র রবিনের পিঠের ওপরে স্লাইড করে একটা লাথি মারে। রবিন সিটকে গিয়ে পাশে পড়ে। তখনই নীলা, এই কে রে তুই? তোর এত বড় সাহস? তুই জানিস আমি কে? সাথে সাথেই অভ্র নীলার চুলের মুঠি ধরে আর বলতে থাকে, আমি তোর বাপ। কথাটা বলেই আর এক হাত দিয়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিলাম। তখনই খেয়াল করে দেখি পাশে পড়ে থাকা ছেলেটা আবার উঠে মারতে আসছে আমাকে। আমি সোজা মুখ বরাবর একটা ঘুষিয়ে দেই। সে কিছুটা দূরে ছিটকে যায়। তোর তো আজকে আমি মেরে এখানেই পুঁতে দেবো, হাঙ্গের পুত। অভ্র যেন তার নিজের মধ্যে নাই। সে পাশ থেকে একটা চেয়ার তুলে ঠাস করে রবিনের পিঠে মেরে দেয়। চেয়ারটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। অভ্র যেন কোনো মেয়ে ছেলের মানার পক্ষপাতিত্ব না। পাশে থেকে নীলা যখনই আবার আটকাতে আসবে, চারটা পায়ার থেকে একটা ভেঙে পায়া সে তুলে নীলার পিঠে ঠাস করে একটা ঘাই মারে। নীলা ছিটকে পড়ে গিয়ে বিছানার ওপরে উল্টো হয়ে পড়ে। তখন ওই চেয়ারের পায়া দিয়ে নীলার পেছনে নিতম্ব বারবার মায়ের ওপরে মায়ের। ও মা গো, মরে গেলাম গো, চলে গেল, পুড়ে গেল, আমি শেষ। ওরে আল্লাহ রে। চেয়ারের ঘাই খেয়ে রবিন তো ইতোমধ্যে অজ্ঞান। অন্যদিকে চিৎকার চেঁচামেচি শুনে নিচ থেকে অনেকেই দৌড়ে রুমে চলে আসে। রুমে আসার পরে সবাই অভ্রকে চারদিক থেকে ঘিরে ধরে। সবার চোখে মুখে যেন রাগ। কোনো একটা ছেলে আর মেয়েকে এভাবে মারছে। তখনই অভ্র তার পকেট থেকে একটা কার্ড বের করে তাদের দেখায়। সবাই চুপ হয়ে যায়। তারপরে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্তটা ঘটনা সবাইকে খুলে বলে। আর বলে আসে পাশে থাকা থানায় কল করে তাদেরকে পুলিশের হাতে তুলে দিতে, সিসিটিভি ক্যামেরাগুলো ফুটেছে হিসেবে তাদের দেখাতে। অন্যদিকে অভ্র প্রিয়াঙ্কাকে নিয়ে ক্লাব থেকে বের হয়ে আসে এবং গাড়িতে উঠে পড়ে, বাসার উদ্দেশ্যে রওনা দেয়। এই কে রে তুই? খোঁচা খোঁচা দাড়ি, গুলুমুলু মুখ, এত সুন্দর চোখের পাতা, কে তুই? আমাকে কই নিয়ে যাচ্ছিস? আমি নাচবো। ধিন তাক তাক না না না। স্যার, আমার হাসি আসলে কিন্তু আমি আটকে রাখতে পারবো না। এত মহাবিপদে পড়লাম, মনে মনে বললাম কথাটা। চুপচাপ আপনি আপনার গাড়ি চালান। কত সময় লাগবে বাসায় যাইতে? এখন তো যানজট নেই, সামনে জেমে পড়তে পারি, বলা যাচ্ছে না, আনুমানিক 2 ঘন্টা ঘোরেন। না রে, ধিন তাক তাক না, না রে, দিন তাক তাক না, পারাং প্রং। এর অত্যাচার কে সহ্য করবে এত সময়? শর্টকাট নাই? আনুমানিক 2 ঘন্টা ধরেন। স্যার, না মানে এখন থেকে তো বাইপাস কোনো শর্টকাট নাই। এই গুলুমুলু ঠোঁটওয়ালা ছেলে, তোর ঠোঁট এত সুন্দর কেন, এত নরম? দেখি একটু কাছে আয় তো। প্রিয়াঙ্কা, থামবি? কে রে আমারে জানুয়ারি বলে ডাকলো? আমি প্রিয়াঙ্কা। তুই ডাকলি? আমার নাম কি যেন? একটু আগে তো বললাম কি যেন? এখানে চাঁদ কি করে? তুই কি চাঁদ? ডিম লাইটের আলোয় ধরে এত হট হট কেন লাগে? বাইরে থেকে বলছে। আর আমি চাঁদ না, আমি কালুয়া। কে বলছে তুই কালুয়া? তোরে ফর্সা ফর্সা লাগে, এত সুন্দর ঠোঁট। আচ্ছা, এটা কি কালুয়া ঠোঁট? স্যার, আমি আর সহ্য করতে পারতেছি না। অ্যাক্সিডেন্ট হলে দোষ নেই, কিন্তু আমি হাসবো না, গাড়ি চালাবো। এই ছেলে তোর হাসি থেকে বলছে তুমি গাড়ি চালাও। এমন কাহিনী আমি কেমনে গাড়ি চালাবো? কে রে? একটু আগে জানুয়ারি বলছিস, আবার জানু পোকা বললি। কেউ না। তোমার মতে এমন মিষ্টি মেয়েরে কেউ কি এসব বলতে পারে? তাহলে একটা চুমু দাও, আমি বিশ্বাস করব। ছোটবেলার প্রেম আমি আজও ভুলিনি, তোমায় ভেবে ছবি আঁকি আজও গোপনে। কই আছো গো আমার প্রিয় তুমি আধারে, তোমায় মনে পড়ে খুব করে, হায় ভালো যে বাসি।
খানিকে মনে পড়ে বুকে ব্যথা করে ওঠে, ওই ব্যথাতে তোমায় আমি ভুলতে নাহি পারি। আমার কথা মনে হয় কি তোমার আজও যে, তোমায় ভেবে স্বপ্ন এঁকে আঁকি যতনে, আমি ভালোবাসি খুব যতনে, আঁকছি খুবই করে পাচ্ছ। ড্রাইভার গাড়ি চালাচ্ছে আর বাইরের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। গান গাওয়া শেষ নাই হতে হাঁচি দিয়ে ওঠে প্রিয়াঙ্কা। এভাবে দেখতে দেখতে আরও কিছুক্ষণ চলে যায়। এদিকে প্রিয়াঙ্কার সারা যন্ত্রণা, অন্যদিকে যানজট, ট্রাফিক এবং প্রিয়াঙ্কার পাগলামি সব মিলিয়ে যেন অব্রকে বিরক্তিকর একটা পরিবেশে ফেলে দিয়েছে। তবে আমরা এখনো বুঝতে পারলাম না ওই জায়গায় আমাদের হিরো কিভাবে পৌঁছালো প্রিয়াঙ্কাকে বাঁচাতে। প্রশ্ন তো থেকেই যায়, অন্যদিকে এমন কি বা লোকজনকে দেখালো নাইট ক্লাবে যে সবাই চুপ, মাথা নিচু করে ফেললো অব্রকে দেখে এবং তার কথা মতো তাদের দুইজনকে পুলিশের হাতে হস্তান্তর করে। সিসিটিভি ফুটেজে তাদেরকে দিয়ে প্রশ্ন থেকে যায়। সবই জোট খুলবে সময়ের সাথে সাথে। চলেন সামনের দিকে যাওয়া যায়। গল্পের কাহিনী তো এখন শুরু হবে। রোমান্টিকতা দেখতে চান? দেখাই দিব। এত যে রোমান্টিক কথা শিখাচ্ছে, নিজের জামাই বা বউকে একটু অ্যাপ্লাই করিয়েন, নয়তো তারা খুশি হবে। অনেক লম্বা কাহিনী ছোট মা, একটু সময় দাও, বলবো। একে আগে ধরে রুমে নিয়ে যাও। না না, কদমতলায় আমি যাব না। কি রে আপু, তুই গান শিখলি কবে? ভালোই তো পারিস আবার। কে রে তুই? তোরে চেনা চেনা লাগে, অজানা সামনে। আপু কি হয়েছে তোর? এমন করতেছিস কেন? চেনা চেনা লাগে তবুও অচেনা তবু। কিরে, এর এই অবস্থা কেন? অব্র, বলবি আমার মেয়ের হয়েছে কি? আগে ধরে রুমে নিয়ে যাও ছোট মা, পরে না হয় সব খুলে বলি। গিয়ে হালকা লেবু পানি খাওয়াও। দেখতেছো না ঘুমিয়ে পড়ে যাচ্ছে। সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। বলবি আসলে কি হয়েছে? ছোট মা, যা বলি শোনো না। তারপর অভ্রের কথা মতো তার ছোট্ট মা সমস্ত কিছুই করে। কিছুক্ষণ না যেতেই প্রিয়াঙ্কা ঘুমিয়ে পড়ে। এত সময় অভ্র বাইরে বসে ডাইনিং রুমে প্রিয়াঙ্কার ছোট বোন প্রিয়ার সাথে খেলা করছিল। ভাইয়া, তুমি আসাতে আমার অনেক ভালো হয়েছে। কেন রে পাকনা, কি জন্য ভালো হলো? এই যে আমি খেলার সাথে পেলাম। আপু তো সারাক্ষণ ব্যস্ত থাকে, সব সময় আমার বাসায় কার্টুন দেখায়, একা একা থাকা। কিন্তু এখন তুমি আছো না, মন খুলে খেলা করা যাবে। ও তাই নাকি? আমার সাথে যে এত মিশলে তোমার আপু রাগ করবে? রাগ করলে কি শুনবো নাকি? লুকায় লুকায়। বাবা, তোমার বুদ্ধি আছে তো। আচ্ছা, আপু তো কখনো গান গায় না, আর এখন কেমন যেন আজকে লাগলো। ও কিছু না, কিছু সময় গেলে ভালো হয়ে যাবে। কিরে, তোরা এখানে এত কি সব গল্প করছিস? কই আম্মু, আমরা তো খেলা করছিলাম আর ওই আপুর কথা জিজ্ঞেস করছি। আপু তো কখনো এমন না এমন দেখিনি। ছোট মানুষ, এত বুঝতে হবে না, যাও গিয়ে রুমে পড়তে বসো। এখন ইচ্ছা করে না আম্মু, ভাইয়ের সাথে একটু খেলি। এখন না, আম্মু বলছে না গিয়ে রুমে পড়তে বসতে, যাও। আচ্ছা। তারপর প্রিয়ার রুমে চলে গেল। তখনই এই বলতো আসলে কি হয়েছে? আমি তো কখনো প্রিয়াঙ্কার এমন অবস্থা দেখিনি। তারপর শুরু থেকে সমস্ত ঘটনা অভ্র তার ছোট মাকে খুলে বলে। তোর কি মাথা ঠিক আছে? কি বলছিস? সেই ব্যাপারে কোনো ধারণা আছে? হ্যাঁ ছোট মা, ঠিক সময় যদি ওখানে পুলিশ না যেত তাহলে হয়তো আজকে অন্য রকম হতে পারত। তুই এখানে কিভাবে পৌঁছালি? আপনার মুখ থেকে যখন শুনলাম যে প্রিয়াঙ্কা এত দেরি করে না, আপনার নাম্বার থেকে প্রিয়াঙ্কার নাম্বার চাইলাম, মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ, ওই যে যখন কাপড় গোছাচ্ছিলাম। জি, আপনি যখন নাম্বার দিলেন আমি নাম্বারটা নিয়ে সোজা ট্র্যাক করলাম যে আসলে কোথায় আছে। তার জন্য আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার এমনটা করা উচিত হয়নি। তারপর আমি যেটা দেখলাম আমার চোখে কে অবিশ্বাস্য মনে হচ্ছিল। আমি তার মোবাইলকে উত্তর একটা নাইট ক্লাবে বরাবর লোকেশন পাইলাম। আমার কেন জানি মনের মধ্যে সংকোচ হতে থাকলো। আমি তো এই দেখার জন্য একটা ওমার থেকে বাইক হায়ার করে সোজা হয়ে লোকেশনে চলে যাই। তারপরে কি ওখানে এসব দেখে আমার হুঁশ উড়ে যায়। সাথে সাথে পুলিশকে কল করি। পুলিশ না থাকলে কি যে হতো। তোকে ওপর থেকে দেখলে যতটা সাদাসিধে মনে হয়, আসলে ভেতরে তুই
অনেক বুদ্ধিমান একটা ছেলে বাবা। তোকে যে কি বলে ধন্যবাদ দেব, আজকে তুই না থাকলে আমার মেয়েটার যে কি বড় সর্বনাশ হতো সেটা আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। আমি তার বাবাকে কি জবাব দিতাম বলতো? তোকে অনেক ধন্যবাদ। এভাবে বললে খারাপ লাগে ছোট মা। ও তো আমার আর যাই হোক বোন হয়, তাই না? তাই এটা আমার দায়িত্ব ওকে রক্ষা করার। হ্যাঁ রে, একটু দেখে শুনে খেয়াল রাখিস। হুম। আচ্ছা, তোর চাচাকে কল দিয়ে দেখি, বিষয়টা জানাই। না হয় আবার উল্টাপাল্টা কাহিনী আমার সাথে বাধাই দিবে। হ্যাঁ অবশ্যই চাচাকে জানান, না হয় আবার উনি রাগ করতে পারে। কথাটি বলে অভ্র তার নিচের রুমে চলে যায়। অন্যদিকে হ্যালো, শুনছো তুমি? এই অসময় ফোন, কোনো কি সমস্যা হয়েছে? আমি তো ঠিক আছি, তোমার মেয়ে তো বড় একটা কাণ্ড করে ফেলেছে। ও আবার কি করলো? তারপরে সমস্ত ঘটনা তাকে খুলে বলে। কিসব উল্টাপাল্টা কথা বলছো? ফোন রাখো। আমার মেয়ে কখনো এসব করতে পারে না। ও এই সকল ফ্রেন্ড সার্কেলের সাথে বেড়ায় না। লাই দিয়ে দিয়ে তুমি তো মাথায় তুলেছ। আজকে একটুর জন্য বেঁচে গেছে, কালকে যদি কোনো বিপদে পড়ে যায় কি করবে? আসছে, অপ্র কি জানে। ও তো আসলো 1-2 দিন হয় নাই, এমনি এমনি গিয়ে তোমার মেয়েকে বাঁচিয়ে নিল, আর তুমি বিশ্বাস করছো? রাখো ফোন। বাড়ির মেয়ে ফোন কেটে দেয়। এভাবে চলে যায় খানিক সময়। এই সময় চাচা কল দিল। হ্যালো, আসসালামু আলাইকুম চাচা, বলেন। তোর এখানে একটা চাকরির ব্যবস্থা করে দিলাম, আবার নিজের বাসায় থাকতে দিলাম। কি শুরু করেছিস তুই? আমার মেয়ের নামে কিসব উল্টাপাল্টা কথা বলছিস? না চাচা, আসলে বিষয়টা... ওইসব বিষয় আমার দেখা দেখির সময় নেই। আর শোন, এইটাই তো শেষ ওয়ার্নিং, কিন্তু যদি কোনো উল্টাপাল্টা কাজ করতে দেখছি, আর ছাদের যে ফুলের বাগানের যে অবস্থা দেখলি, গ্রামে থাকতি তুই, আশা করি এসব ব্যাপারে তোর জানা আছে কাজ। ওই উপরের ওইসব নিজের দায়িত্বে সব দেখাশোনা করবি। চাচা আমার তো অফিসে কাজ। অফিস বাসা দুইটাই করা লাগবে। আচ্ছা। খেয়াল রাখিস কিন্তু। আপনি আসবেন কবে? দ্রুত চলে আসবো, এদিকে খুব সমস্যার মধ্যে আছি। আচ্ছা। কথা বলে ফোনটা কেটে দেয়। এবার অভ্র হালকা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা জানালার পাশে পাখির কিচিরমিচির সাউন্ডে আবার ঘুম ভেঙে গেল। উঠে হাই তুলতে তুলতে বেলকনিতে গেলাম। বেশ ভালোই লাগছে, ব্যস্ত নগরী, হালকা হালকা ভোরের আলো, অসাধারণ দৃশ্য। বাহ মাশাল্লাহ, আল্লাহর সৌন্দর্য এত মহৎ। ইস, না জানি জান্নাতের সৌন্দর্যটা কতটা সুন্দর হবে। এরপর আমি নিজেই চলে গেলাম ফ্রেশ হয়ে। নিচে যেতেই... কিরে, এত সকাল সকাল উঠে পড়লি যে? আর বলিয়েন না, গ্রামে থাকতে সকাল সকালে উঠতাম, অভ্যাস আর কি। সকালের আবহাওয়াটা গায়ে না লাগালে কেমন যেন দিনটা মনের মতো যায় না। সকালের স্নিগ্ধ বাতাসে নিঃশ্বাস না নিতে পারলে কেমন কেমন লাগে। দেখে তো কালকে মনে হলো ভালোই নামাজি, তা সকালের নামাজ পড়লি না? এমনটা বলবেন না, আল্লাহ নারাজ হয়। আমি কই নামাজি, আল্লাহ তাআলার রহমতে একটু চেষ্টা করি তার সন্তুষ্টির জন্য। জানি না সে কবুল করে কিনা। আজকে সকালের নামাজটা হয়নি, কালকে রাত্রে অনেক ধকল গেল, দেখলেনি তো। তারপরও আসলে উঠতে পারিনি। দুপুরে ইনশাল্লাহ কাজা পড়ে নেব। তাই করিস। আচ্ছা। ছোট মা, ছোট কাইচি নেই? কি করবি রে বাবা? কালকে দেখলাম ছাদে গোলাপ গাছের কাঁটাযুক্ত এক্সট্রা ডালপালা বেশি বড় হয়ে গেছে, ওই একটু গাছের যত্ন ঠিকঠাক আর কি নেব। তাছাড়া কালকের ছাদের পুরো দায়িত্ব দেখাশোনার জন্য চাচা আমাকে দিল। মানে ফোন করে তোকে ওপরে দেখাশোনা করতে বলেছে? হুম। আচ্ছা যা, ছাদের চিলেকোঠার রুমে সবই পেয়ে যাবি। যাক, আমার কষ্ট খুব হতো এসব দেখাশোনা নিয়ে। লাগাতে তো হয় না রে বাবা, এই যত্ন নিতে গেলেই তো শেষ। যাই হোক, ছাদের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, কোনো নামি দামি জায়গা থেকে কম না। হ্যাঁ রে, প্রিয়াঙ্কার ইচ্ছেতেই তো ছাদটা ওর মনের মতো করে সাজানো। তুই এখন যা, তারপরে নাস্তা করে তোর অফিস আছে না? কথা বলা শেষ করে অভ্র ছাদে চলে যায়। যথা নিয়মে সে তার কাজ করতে থাকে। সুন্দর করে গোলাপের ফুল ব্যতীত এক্সট্রা ডালপালা কেটে দেয়। মাছের অ্যাকোরিয়ামের কাজটা সুন্দর করে মুছতে থাকে এবং ছোটোখাটো যে কাজগুলো আছে করতে থাকে। এভাবে দেখতে দেখতে প্রায় 1.5 ঘন্টা চলে যায়। একেবারে সময়ের মধ্যে সব কিছু শেষ করে ফেলে। কাজ শেষ করে ছাদের এক সাইডে দোলনার উপরে সুন্দর করে ফুল দিয়ে ছাউনি করা দোলনার উপরে বসে দোল খেতে থাকে।
এবং সামনে থাকা ব্যস্ত নগরেই দেখতে থাকে। এভাবে দেখতে দেখতে একটা সময় সে নিচে নেমে আসে। নিচে নেমে আসতে দেখে প্রিয়াঙ্কা ডাইনিং টেবিলে নাস্তা করতে বসেছে। ভাইয়া আসো, বসো। খাবার খাবে না? বুঝলাম না, ছোট মানুষ এত কথা বলিস কেন? এখানে খাবে কেন খাবারও? কেন ভাইয়া, এখানে খেলে সমস্যা কি আপু? বড়দের মুখে মুখে কথা বলেছে, এক থাপ্পড় মেরে দেবো বেয়াদব। ওদিকে অভ্র মনে মনে গুনগুন করে বলতে থাকে, কি রাগী ডায়াবেটিস কটকটি রে। কাউকে গান গাইতে গাইতে উগান্ডা চলে যাচ্ছিল, আজকে তার আবার কি তেজ। কিরে, তুই মনে মনে কি ভাবছিস? আয় এখানে বস, খাবি না? আমি বুঝলাম না আম্মু, তোমাদের সমস্যাটা কোন জায়গায়? ও কেন আমাদের সাথে ডাইনিং এ খাবে? প্রতিনিয়ত এইসব উটকো রেগুলার ঝামেলা নিতে পারবো না। আরে প্রিয়াঙ্কা, আমি বুঝলাম না তো। আরে ও তোর চাচাতো ভাই, ওরে দেখলে এরকম তেলে বেগুনে জ্বলে উঠিস কেন? দুইটা চেয়ার ফাঁকা রয়েছে, একসাথে বসে খেলে কি সমস্যা? ওর সাথে আমার লেভেলে যায়? ও আমাদের অফিসের সামান্য কর্মচারী। ওর সাথে কে বলেছে অভ্র ভাইয়া কর্মচারী? ভাইয়া কত হ্যান্ডসাম। আমার বান্ধবী বড় হলে তার সাথে ভাইয়ের বিয়ে দিব। এই পাকনা মেয়ে, বিয়ের মানে বুঝিস তুই? বুঝি, সব বুঝি। ওই যে পুতুল পুতুল লিজার সাথে খেলা করি না, বিয়ে বিয়ে, আমার পুতুলের সাথে ওর পুতুলের বিয়ে দিই। আমার বান্ধবী বড় হলে তার সাথে আমার ভাইয়ের বিয়ে দিব। প্রতি উত্তরে সবাই হেসে দেয়, শুধু প্রিয়াঙ্কা বাদে। সে আর কোনো কথা না বলে তাড়াতাড়ি করে কিছু খাবার খেয়ে খাবার টেবিল থেকে উঠে পড়ে। যত সব ঢং দেখে বাঁচি না। তারপর আমি নিচের ফ্লোরে নেমে আসি। আই ড্রাইভার! জোরে চিৎকার করে ওঠে। প্রতি উত্তরে ড্রাইভার সাড়া দেয়, হ্যাঁ ম্যাডাম। 5 মিনিটের মধ্যে গাড়ি বের করে রেডি করো, অফিসে যাব। আচ্ছা। তারপর প্রিয়াঙ্কা ওপরে চলে আসে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে। গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে অন্যদিকে। আচ্ছা ছোট মা, প্রিয়াঙ্কা খেলো না, খাওয়ার অভিনয় করলো, বাপরে বাপ। আপু না অনেক রাগী ভাইয়া, সবার উপরেই রাগ দেখায়। তুমি এতগুলো চকলেট যুক্ত গুলু মুলু একটা মেয়ে, তোমার বোন কেন এত রাগী? আরে আর কথা বলিস না। ওর বাপ যেমন রাগী, গরিব মানুষদের মানুষ মনে করে না। মেয়েটাও বাপের সাথে থাকতে থাকতে গরিব মানুষ বা ওদের থেকে নিজের শ্রেণীর মানুষদের দেখতে পারে না। তবে আমার মেয়ের মনটা অনেক নরম রে, ওর বাপে ওকে এমন করেছে। যাই হোক, বাড়িতে কথা বলছিস? হ্যাঁ, আব্বার সাথে মায়ের সাথে তো কম বেশি কথা হয়। ভাবছি 3 মাস বা 4 মাস পরে তাদেরকে ঢাকায় আনবো। তাদের ছাড়া থাকতে কষ্ট হচ্ছে আর কি। আর এখানে থাকলে প্রিয়াঙ্কার সমস্যা। আমি শুধু চাই না আর ছোট মা আমার জন্য কোনো সমস্যা ওর। আরে ব্যাপারটা এমন না। না ছোট মা, এই ব্যাপারে আর কোনো কথা না বলাই ভালো। বলেই হলো, ভাইয়াকে আমি যেতে দিব না। ওরে পাগল মেয়ে, আমি যাব কে বলছে? তুমি না মাত্র বললে। ওইটা তেমন কিছু না, তাড়াতাড়ি খেয়ে নাও, তোমার স্কুলে যেতে হবে না। ভাইয়া। তোরা দুইটা এমন বন্ধুত্ব কেমনে করলি বাবা? অন্যদিকে কালকে রাত্রে কয়টার সময় আমাকে নিয়ে এসেছো? আমার তো কিছু মনে নেই। ম্যাডাম আমি তো আপনাকে আনিনি, শফিক সাহেব আনছে। বুঝলাম না, উনি তো আব্বুর গাড়ির ড্রাইভার। আব্বু নেই আপাতত, গাড়ি তো বাড়িতেই পড়ে থাকে। আমি গেলাম তোমার সাথে, আর উনি আমাকে নিয়ে গেল। বুঝলাম না। কেন ম্যাডাম জানেন না? ওই যে আপনার বান্ধবী নীলা আর মঞ্জুকে যেন নাম ছেলে ও মিজান ওনাদের তো পুলিশে ধরেছে কালকে, সব চ্যানেলে নিউজ হয়ে গেল। আপনি জানেন না? আপনাকে নাকি না মানে বলবো? এত হেয়ালি করার কি আছে? যা বলার সরাসরি বলো, থাক, তোমাকে বলতে হবে না। তারপর প্রিয়াঙ্কা নিজের ফোন বের করে ফেসবুক ওপেন করে এবং ডেইলি স্টার নিউজের পেজের ওয়েবসাইটে যায়। গিয়ে এই ব্যাপারে সে একটা ভিডিও সামনে পায়। সেই ভিডিওটা ওপেন করতেই ব্রেকিং নিউজ, বিখ্যাত বিজনেসম্যান রবিউল চৌধুরীর মেয়ে প্রিয়াঙ্কা চৌধুরীকে কালকে উত্তরে একটা নাইট ক্লাবে ড্রাগস এবং মাদক দিয়ে ধর্ষণ করার চেষ্টা করে এবং বিষয়টি ধোঁয়াশা থাকলে এই বিষয়ে খোঁজ খবর নিয়ে জানা যায় যারা এই ঘটনাটা করার চেষ্টা করে। অবাক করার মতো প্রিয়াঙ্কা চৌধুরীর বন্ধু এবং বান্ধবী। জানা যায় তার বান্ধবী নাকি কল করে তাকে এখানে আসতে বলে, তারপর ড্রাগস দিয়ে ধর্ষণ করার চেষ্টা করে। তবে এগুলো করার আসল উদ্দেশ্য কী এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে তাদের ব্যাপারে ভালোভাবে জিজ্ঞাসা করা হচ্ছে। খুব দ্রুতই ঘটনা উন্মোচন হবে, কেন তারা এমনটা করতে চায়, কি জন্যই বা। হোয়াট দ্য হেল ইউ! আমার বন্ধুরা জীবনেও এমন না, কখনো এমন করতেই পারে না। এসব মাথার উপর দিয়ে যাচ্ছে। ম্যাডাম আপনাদের বাসায় যে নতুন ছেলেটা আসেনি,
ওই ছেলেটি তো আপনাকে ভিতর থেকে বের করে আনলো এবং ধরে গাড়িতে করে বাড়িতে আনছে। মানে ও আচ্ছা, সব তার মানে ওর প্ল্যান। গাড়ি ঘোরাও, পুলিশ স্টেশনে যাব। আচ্ছা ম্যাডাম। ওর কথা মতো গাড়ি ঘুরিয়ে সোজা পুলিশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ বাদেই তারা পৌঁছে যায়। প্রিয়াঙ্কা দৌড়ে ভেতরে ঢোকে। অফিসার, অফিসার, আসুন প্রিয়াঙ্কা চৌধুরী। এসব কথা রাখেন, আগে বলেন আমার বন্ধুরা কোথায়? বাবা এত বড় কাজ করার পরও আপনার এত টান। যা বলছি উত্তর দেন। ভেতরে যান। প্রিয়াঙ্কা ভেতরে যায়। দোস্ত বিশ্বাস কর, তুই আসছিস আমাদের না ইচ্ছা করে ফাঁসানো হয়েছে। দেখ কি মাইটা না মারছে। বান্ধবী দেখ না আমার পিঠের কি অবস্থা করছে। তুই আমার কলিজার বান্ধবী, তোর জন্য আমি আমার জীবনটা দিয়ে দিতে পারি। তোর এই দুইটা হাতে। প্রিয়াঙ্কার হাতে দুইটা লোহার ফাঁকা দিয়ে টেনে ধরে নীলার নিজের গলায় ঠেসে ধরে। এমন অপবাদ শোনার জন্য, এমন অপবাদ শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? আমাকে মেরে ফেলো, এমন অপবাদ নিয়ে বাঁচতে পারছি না। তুই তো আমার কলিজারে। কেন কেন আজকে তোকে এত ভালোর কেন কেন আজকে তোকে এত ভালোবাসার অপরাধে কি আমারই অবস্থা? তোদের এইভাবে মারছে কে? চিনি না রে, ছেলেটা পাসপোর্ট 6 ইঞ্চি থেকে 7 ইঞ্চি হবে। খুব মোটা, খুব বেশি মোটা, খুব চিকনও না, মিডিয়াম রেঞ্জের ফর্সা। মুখে বাম দিকে কি তিল আছে? হ্যাঁ হ্যাঁ আমি দেখছি আছে। ও, তার মানে এইসব অব্র করছে। আমার এই সম্মান আজকে পুরো দেশের কাছে তুলে ধরে এত বড় অসম্মান করার চেষ্টা করলি। মিথ্যা অপবাদে আমার দুইটা ফ্রেন্ডকে আমারই মামলায় ফাঁসাইলি। তোরে আমি দেখে নিব। যখনই দেখে প্রিয়াঙ্কা অন্যদিকে তাকায় অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছে, তখনই মিজান নীলাকে চোখ টিপ দিয়ে একটা ইশারা করে। প্রিয়াঙ্কারে ব্যথাতে পিঠটা ফেটে যাচ্ছে। তুই আগে কেসটা তোল আর আমাদেরকে এখনই এখান থেকে নিয়ে চল। তোদের আমি আর 1 মিনিটও এখানে থাকতে দিব না। আমি এক্ষুনি গিয়ে কেস তুলতেছি। তারপর আমি সোজা চলে গেলাম পুলিশ অফিসারের কাছে। গিয়ে বললাম, আপনারা কোন সাহসে আমার বন্ধুদের আমারই নামে মিথ্যা অভিযোগ দিয়ে এখানে ধরে আনছেন? ম্যাডাম দেখেন ব্যাপারটা হচ্ছে, আমাকে তো চেনেন, রবিউল চৌধুরীর মেয়ে আমি। এমন কোনো কাজ নেই যে আমি করতে পারি না, মনে রাখবেন। পরে যেগুলো হবে ভয়ানক ভাবে হবে। আরে থামেন তো, কি করতে পারেন আপনি? আপনার বাপ নিলে করেন, গাজান। আপনার কথার লাইন কিন্তু হচ্ছে না। আমার নামে কেস হয়েছে, আমি তুলবো। দেখেন এই কেস পুরোপুরি ইনভেস্টিগেশনে আছে, বাংলাদেশ ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স NSI এর আন্ডারে। এখানে আমাদের কোনো হাত নেই। আর আপনার নাম দিয়ে তো এদের নামে কেস হয়নি, অব্র নামে কোনো একটা ছেলের নাম দিয়ে কেস হয়েছে। সে আমার কি হয় যে সে কেস দিল আর আপনি নিয়ে নিলেন? একদম গলা নিচে করে কথা বলবেন। এটা আপনার মামার বাড়ি না। সে নিজেকে আপনার ভাই দাবি করে কেস দিচ্ছে, আমরা নিছি। তবে সাথে পুরোপুরি আমরা নেই। এটা 90% বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের হাতে। এটা 90% বাংলাদেশ ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বা NSI এর হাতে। কেন বুঝতেছেন না? আর থানায় এসেছেন, চেঁচামেচি করতেছেন। এটা আওয়ামী লীগ সরকারের কোনো স্বৈরাচারী বিষয় না। এই পাওয়ার ওই পাওয়ার দেখায় এটা ওইটা করবেন। এতদিন মামা খালু এই ওর কথা শুনে অনেক অন্যায় সহ্য করেছি, অনেক কিছু মেনে নিছি। আর 1 ইঞ্চি ছাড় দিব না বা মেনে নেব না। দরকার হয় এখান থেকে সরে যাব। আপনি এখন আসতে পারেন। দেখেন অফিসার, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে, দেখেন আপনি একজন সম্মানীয় ব্যক্তির মেয়ে। আমি চাচ্ছি না আপনার সাথে কোনো রকম রুড ব্যবহার করতে। ওটা আপনার জন্য নেওয়া কষ্ট হবে, আমার জন্য ব্যাপারটা বড় কষ্ট হবে। তা আপনি চুপচাপ আসলে ভালো হয়। তাদের বের করতে গেলে কোর্টে যান, জামিন ধরেন, বের করেন। তবে আমার মনে হয় না যেভাবে ওনাদের বিরুদ্ধে কেসটা গেছে এত সহজে হবে আর কি। আপনার আইডিয়া আছে, স্বয়ং NSI এর যে প্রধান হেডকোয়ার্টার, ওখান থেকে ফোন এসেছে। বুঝতে পারছেন ব্যাপারটা? এখানে বড় কিছু আছে। আমার মনে হয় যে এতটা আপনার ইন্টারফেয়ার করা উচিত না। আপনারা জড়িয়ে যাবেন ব্যাপারটায়। আমার নামটাই তো ইতিমধ্যে জড়ানো, আর জড়ানোর বাকি কি আছে? আচ্ছা থাকুন। কথাটা বলে প্রিয়াঙ্কা সোজা গাড়ি নিয়ে অফিসে চলে যায়। অফিসে ঢুকতেই সারি সারি সবাই যা যা দেখছে সেই কাজ করতেছে। মাঝখানে দেখে অভ্র দাঁড়িয়ে আছে। সে সোজা গিয়ে নিজের জুতো খুলে ওকে মারতে থাকে। কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস! আমার নামে এত বড় বদনাম ছড়ালি। তোর আমি কি ক্ষতি করেছিলাম? গ্রাম থেকে তুলে আনছে আমার বাবা। আমাদের কোম্পানিতেই তোকে চাকরি দেওয়া হয়েছে যে তোর পরিবার নিয়ে মোটামুটি একটা ভালোভাবে থাকতে পারিস। এমনকি আমাদের ডুপ্লেক্স বাড়িতে তোকে থাকতে দেওয়া হয়েছে। এত কিছুর বিনিময়ে সারা দেশে আমার নামে এত বড় বদনাম কিভাবে ছড়ালি? ছড়ালি আমার প্রিয় ফ্রেন্ডগুলোর নামে। ছি, তোর বাপ মা কি তোকে ভালোভাবে জন্ম দিচ্ছে? বেজন্মা ছেলে, তোর জন্মের ঠিক নাই। ভালোভাবে জন্ম হলে
যারটা খাইতি তার খাবারে লাথি মারতি না। প্রতিউত্তরে অভ্র পাশে থাকা একটা ডেস্ক তুলে দেওয়ালে ছুঁড়ে মারে। তারপরে প্রিয়াঙ্কার গলার দুই দিকে চেপে ধরার মতো অবস্থা রাখে, কিন্তু গলা ধরে না। গলার দুই দিকে অনেকটা ফাঁকা জায়গা রেখে গলা চেপে ধরার মতো হাত দেয়। এই আমার নামে যা ইচ্ছা বলো, আমার বাবা মার নামে একটা কথা বললে গলার টেনে ছিঁড়ে ফেলবো। চিনিস আমারে, ভালোবাসি বলে এই না সব কিছুকে প্রশ্রয় দেব। যখন যা ইচ্ছা তাই করছে, কিছু বলিনি। যে আমার দিকে মানুষ একটা আঙ্গুল তুলতে সাহস পায় না। এই 2 দিনে যেই পরিমাণ অপমান তুই আমাকে করছিস, আমি হাসি মুখে ভালোবেসে ভেবে গ্রহণ করে নিয়েছি। তোর অফিসে চাকরি করলাম না, তোর বাড়িতে থাকলাম না, যা। আর রইল তোর ওই বান্ধবী, একটা মানুষের চলাফেরা যে এত নিম্ন শ্রেণীর মানুষের সাথে, তা অবিশ্বাস্য। আগামী 30 মিনিটের মধ্যে তোর ফ্রেন্ডগুলোরে ছেড়ে দেওয়া হবে, যা। কথাটা বলেই অভ্র অফিস থেকে বের হয়ে যায়। প্রিয়াঙ্কা যেন কিছু সময়ের জন্য থতমত খেয়ে যায়। এটা কি সে সাদাসিধে অভ্র? কিন্তু তাকে দেখে যেন মনে হচ্ছে সে অন্য কেউ। সেজন্য কিছুতেই 2 আর 4 মেলাতে পারছে না। সে চুপচাপ নিজের কেবিনে চলে যায়। নিজের কেবিনে গিয়ে চুপচাপ চেয়ারে হেলান দিয়ে বসে ভাবতে থাকে, আসলে একটু আগে তার সাথে কি হয়ে গেল। এভাবে দেখতে দেখতে দিন গড়িয়ে রাত চলে আসে। রাত 10টার কাছাকাছি সে চুপচাপ বাসায় চলে যায়। অফিস থেকে অফিসের কারোর সাথে আর কথা বলে না। বাসায় ঢুকতেই কিরে অব্র কই? কোনো কথা না বলে নিজের রুমে চলে যায়। আবার মনের মধ্যে এমন অশান্তি লাগছে কেন? কি হলো আমার? এমন তো কখনোই হয়নি। কি হলো আমার? এসব ভাবতে ভাবতে প্রিয়াঙ্কাকে কিভাবে সামনে থাকে টিভিটা চালু করে সে একটার পর একটা চ্যানেল ঘাঁটতে থাকে। শেষ সময় টিভিতে গিয়ে আটকে যায়। তার জন্য চোখে বিশ্বাসই হচ্ছে না। আদৌ সে যা দেখছে তা কি ঠিক? ব্রেকিং নিউজ, কাল রাতে বিজনেসম্যান রবিউল চৌধুরীর মেয়ে প্রিয়াঙ্কা চৌধুরীকে যারা বা যে ধর্ষণ করার চেষ্টা করেছে তার সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসেছে। চলুন আমরা দেখি। তারপর প্রিয়াঙ্কা ওই ফুটেজটা দেখে সে দেখে তারই চিরচেনা, যাদের রক্ত থেকেও আপন মনে করত, তাদের আসল রূপ। তারা কিভাবে তাকে ড্রাগস দিয়ে কিভাবে টেনে হিঁচড়ে ওপরে নিয়ে যাচ্ছে। ভাগ্যবশত রুবেল বাইরে উপরের একটা ক্যামেরা লাগানো ছিল দরজার দিকে। রুমের দরজা খোলা থাকলে ভেতরে সেটা দেখা যায়, কিন্তু দরজা বন্ধ থাকলে দেখা যায় না। তারা 2 জন রুমে গিয়ে দরজা আটকে দেয়। কিছুক্ষণ পরেই দেখা যায় অভ্র দৌড়ে গিয়ে দরজায় অনেকগুলো লাথি মেরে দরজা ভেঙে ফেলে। তখন সিসিটিভি ক্যামেরা ধরা পড়ে যায়। মিজান প্রিয়াঙ্কার ওপরে উঠে উল্টাপাল্টা করার চেষ্টা করতেছিল। তখন অভ্র তাদেরকে মারধর করে। অবিশ্বাস্য ব্যাপার, কি যুবক যে এইভাবে প্রিয়াঙ্কা চৌধুরীকে বাঁচালো? সে কি তাকে আগে থেকে চিনত? সেই ভাই এখানে ঘটে যাওয়া ঘটনা কিভাবে জানলো? তবে সে যেভাবে মেয়ের গায়ে হাত দিছে, এটা আইনগত অপরাধ। দেখা যাক আইনশৃঙ্খলা বাহিনী শেষ পর্যন্ত কি করে। চোখ আছে, চোখ রাখবো। সবসময় সত্য খবর দেখতে সময় টিভিতে। এটা আমি কি করলাম আল্লাহ? ছেলেটাকে এইভাবে এতগুলো মানুষের সামনে অফিসে তার বাবা মাকে তুলে বকা উচিত হয়নি। অনেক বড় অন্যায় করে ফেললাম যে। এই রাগ আমাকে মেরে ফেললো ভেতর থেকে। আমি কি জীবন থেকে রাগ শব্দটা বাদ দিতে পারবো না? নিজের রাগকে কি কখনো নিয়ন্ত্রণ করতে পারবো না? কথাটা বলে প্রিয়াঙ্কা নিজের রুমের মধ্যে ভাঙচুর করতে থাকে। ভাঙচুরের সাউন্ড পেয়ে প্রিয়াঙ্কার মা ও বোন দৌড়ে আসে। এই প্রিয়াঙ্কা, থাম বলছি। কি করছিস এসব? মাথা ঠিক আছে? প্রত্যুত্তরে প্রিয়াঙ্কা তার মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। তারপরে অফিস থেকে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে। আমি তোকে আগেই বলেছিলাম ছেলেটা কখনো মিথ্যে বলতে পারে না। আর যাই হোক, বিকেলের নিউজটা দেখে আমি আকাশ থেকে পড়েছি। ছেলেটা না থাকলে তোদের কি বিপদটাই না হতো। তোকে যেভাবে রক্ষা করলো, সে তুই এভাবে ওরে অপমানটা না করলেও পারতি। তোর বাবা খবরটা দেখার পরে রাত্রের ফ্লাইটে বাসায় আসছে। সে যদি এসে এসব শুনে রাগ করবে। এভাবে কাটতে থাকে দিনের পর দিন। 2 দিনে ঘটে যাওয়া ছোট ছোট কেয়ার তাকে এত বড় বিপদের হাত থেকে বাঁচানোর জন্য। প্রিয়াঙ্কা ও অভ্রের প্রতি মনটা নরম হতে থাকে। আর তারা আস্তে আস্তে ছোটবেলার সমস্ত
অভ্রর সাথে ঘটে যাওয়া ঘটনা আরো বেশি বেশি মনে হতে থাকে। বাড়িতে এসে সব ঘটনার জন্য রবিউল চৌধুরী অনেক বাড়ি তার মেয়েকে বকাবকি করেছে, কিন্তু তাতে তো আর কোনো কিছু হবার নয়। তারা সবাই মিলে গ্রামের বাড়িতে যায়, কিন্তু ওখানে অভ্র এবং তার বাবাকে পায় না। মানুষ তিনটা যেন হাওয়া হয়ে যায়। এভাবে দিনের পর দিন চলতে থাকে। প্রিয়াঙ্কা এখন অফিসে থেকে ছুটি নিয়ে বাড়িতে চলে আসছে। তার বাবা এখন দেখাশোনা করে অফিস, আর দেশের বাইরে যে কার্যক্রমগুলো ছিল সেগুলো অন্য লোকদের পরিচালনা করে। এখন প্রিয়াঙ্কা শুধু একটাই কাজ, দিনরাত হন্যে হয়ে আপনাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও যেন নাম গন্ধ নেই। এভাবে চলে যায় আরো 8টা মাস। 8 মাস পরে একদিন খাবার টেবিলে, কি রে মা, ভেতরে ভেতরে এত টেনশন কিসের তোর? শুকায় যাচ্ছিস দিন দিন, চোখের নিচে কালো দাগ, তোর সমস্যা কি? আমার মনে হয় কি বাবা, অভ্র ভাইয়ের জন্য মনে হয় আপু কান্না করে। আমার মতো কি ভাইয়া তোমার সাথেও খেলা করতো? আমার কত কষ্ট লাগে, এতদিন পরে আমার খেলার সাথী হলো, তোমরা তাও কেড়ে নিলে। মা চিন্তা করে না, তোমার ভাইয়া আবার চলে আসবে। কতদিন চলে গেল, কবে আসবে? যাই হোক, আজকে দেশের নিউজ দেখেছিস? বাংলাদেশ গোয়েন্দা সংস্থার যিনি প্রধান ছিলেন, এই 6-7 বছর প্রায় আনুমানিক কম বেশি হতে পারে, এই প্রথম সে নাকি নিজ ইচ্ছায় আজকে ওপেনলি পদত্যাগ করবে। মানুষ ক্ষমতা ধরে রাখার জন্য কত কাহিনী করে, ওইটা এইটা মিথ্যে অজুহাত দাঁড় করায়, আর সে নিজে ক্ষমতা থেকে সরে যাচ্ছে। এই নিয়ে তো হইচই লেগে গেছে। কয়টা বাজে রে? বাবা 9টা 10, 11 এমন। প্রিয়াঙ্কার মা, টিভিটা অন করো তো, খবর দাও। যথা নিয়মে টিভিটা চালু করে তিনি খবর দেয়। খবরের দিতেই, আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা অনেকেই এখন বিভিন্ন টিভি চ্যানেল বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া দ্বারা আমাদের লাইভে সংযুক্ত। হ্যাঁ, আজকে অপ্রত্যাশিতভাবে আমাদের দেশের গুরুত্বপূর্ণ সেক্টর এনএসআইয়ের দায়িত্বে থাকা প্রধান, যিনি এতদিন চোখের অন্তর আড়াল থেকে আমাদের দেশকে রক্ষা করে গেছেন বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন গোয়েন্দা তথ্য দিয়ে, এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ দিতে যে কখনো দ্বিধাবোধ করেননি। আসলে এমন অফিসার পেয়ে আমরা সত্যিই গর্বিত। তবে তিনি আজকের সহ ইচ্ছায় পদত্যাগ করবেন। আমরা অনেক তাকে নিষেধ করি, বাট ফলাফল একই রকম। কোনো রকমেই তিনি মানতে নারাজ, তিনি এখানে থাকতে চাচ্ছেন না। যাই হোক, আমরা তো তাকে জোর করতে পারি না। তো এখনই তিনি আমাদের মাঝে চলে আসবেন এবং জাতির উদ্দেশ্যে কিছু কথা বা ভাষণ দেবেন। আশা করি আমরা বা আপনারা সবাই তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে একটা সম্মানের জায়গা রাখবো। ধন্যবাদ। তখনই স্টেজের এক মাথা থেকে কালো প্যান্ট, কালো শার্ট, ইন করে পরা কালো কোট, হাতে কালো কালারের রোলেক্সের ঘড়ি, চুলগুলো সুন্দর করে স্টাইল করে কেটে একদিকে করা, চোখে চশমা, বাম হাতে ফোন এবং ওয়ালেট, এবং ডান হাতে ওয়াকি টকি, হাতে একটা সুঠাম দেহে ছেলের হেঁটে এসে স্টেজের চেয়ারে বসলো। সামনে থাকা সিসিটিভির স্ক্রিনে ছেলেটাকে দেখে প্রিয়াঙ্কার হাত থেকে কাচের গ্লাসটা ধপ করে নিচে পড়ে যায়। ও মারে, কে রে? এ তো আমাদের অভ্র। এই সাদাসিধে থাকে ছেলেটা অন্তরালে, এত সব মানে ওর মাথায় ঢুকছে না। আমার মাথায় পানি দে। ওরে বাবারে, কি শখটা খেলাম। ওরে তো দেখে কখনো বোঝাই যায়নি আমরা কত খারাপ ব্যবহার করছি। ও চুপচাপ হাসি মুখে সব শুনছে, বিন্দুমাত্র প্রতিবাদ করেনি। বিসমিল্লাহির রহমানির রাহিম। নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান, তার কাছে আমরা সবাই আশ্রয় প্রার্থনা করি। এবং আপনাদের জন্য আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন প্রাণের দেশবাসী? আশা করি ভালো। আপনাদের ভালো রাখার জন্য বিগত 6-7 বছর আমি নিজের সর্বোচ্চ উজাড় করে দিয়ে কাজ করে গেছি। আমার মতো আরও অনেক কর্মরত অফিসার বা কর্মরত কর্মকর্তা আছে যারা এনএসআইতে আনাচে কানাচে দেশে বিদেশে পড়ে আছে। আমাদের চাকরিটা এমন একটা চাকরি, আমাদের পরিবারের কাছেও বলতে নিষেধ থাকে। আমরা কোনোভাবেই কাউকে জানাতে পারবো না। ফলাফল স্বরূপ আমার বাবা মাকে আমি চাইলেও তাদের খুশির খবরটা জানাতে পারিনি। তবে এর মধ্যে একটা জিনিস আমি উপলব্ধি করতে পারছি, একটা ছেলে যখন বেকার অবস্থায় থাকে, পড়ালেখা কালীন বা শেষের দিকে, এই পাড়া প্রতিবেশী আপনাদের মতোই মানুষ, আপনারা ভাই বোন বা হবেন কেউ, তাদের উপরে যে কথা দিয়ে একটা টর্চার করেন না, এটা কিন্তু অপ্রত্যাশিত। এটা করলে আমাদের দেশ ক্রমে পিছিয়ে যাবে। সে যদি এত কষ্ট করে এত দূর পর্যন্ত আসতে পারে,
আর একটু হাসি মুখে সময় দিয়ে দেখেন না, নিশ্চয়ই ভালো কিছু করবে। কিন্তু উল্টো আপনাদের মুখের কাটা কথা তাদের শুনতে হয়, যা আমি বিগত বছর খুব সামনে থেকে ফেস করছি। এবং অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে, আমার শেষ অপারেশন ছিল আমারই আপন চাচার অফিসে। আমাদের কাছে ইনফরমেশন আসে তিনি নাকি ব্যবসার অন্তরালে ড্রাগস পাচার করে। তো গোয়েন্দা রিপোর্ট ভিত্তিতে আমি নিজেই যাই ইনকোয়ারি করতে। প্রশাসন গেলে তো আগেই তারা সব কিছু সরিয়ে ফেলবে। এভাবে আমি নিজেই একটা চাকরির প্রার্থী হিসেবে ওখানে জয়েনিং করি। খুব ভালোভাবে খেয়াল করি, বাট আমরা প্রত্যাশিত মতো কিছুই পাইনি। তবে এরই মাঝে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। তারই মেয়েকে একটা ছেলে এবং একটা মেয়েকে খারাপ ট্যাগ লাগানোর চেষ্টা করে, যা আপনারা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে দেখছেন। স্বয়ং আমি ওখানে নিজে গিয়ে ওই দুজনকে হাতে নাতে গ্রেফতার করি এবং তাদের পুলিশ হেফাজতে রাখা হয়। কিন্তু এটার মাধ্যমে চঞ্চল একটা তথ্য পাই। তাদের যে ফ্রেন্ড প্রিয়াঙ্কা অর্থাৎ রবিউল চৌধুরীর মেয়ে, বন্ধুত্বের সুযোগে তারা SM কোম্পানি যে লোগো বা বিভিন্ন সরঞ্জাম নিত, এগুলো চুরি করে তারা দেশের বাইরে পাঠিয়ে দিত। এবং এই কোম্পানিতে যখন বাইরে থেকে কোনো জিনিস আমদানি হতো, তখন তাদের লোক বাইরে থেকে ওই যে লোগো, ওই যে সরঞ্জাম, ওইটার মধ্যে ভরে কোম্পানির লোককে টাকা খাইয়ে বিভিন্ন প্রোডাক্ট এর মধ্যে লুকায় তারা দেশের মধ্যে ড্রাগসগুলো আনতো, যা শয়তানের নিঃশ্বাস নামে পরিচয়। এটা এমন একটা ড্রাগস, বিভিন্ন চিন্তায় ডাকাতি এই ড্রাগসের মাধ্যমে হচ্ছে। এটা আপনার নাকের সামনে যদি 3 বা 5 সেকেন্ড ধরা হয়, আপনার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিবে। সামনে থাকা লোক আপনাকে যেটা অর্ডার করবে, আপনি শুধু তার কথাগুলো শুনে যাবেন। আপনার মধ্যে কোনো হিতাহিত জ্ঞান থাকবে না। যাই হোক, আমরা এটা গোড়া থেকে তুলে ফেলতে পারছি। তবে আজকে আমরা আটকে দিছি, কালকে আবার নতুন কেউ এগুলো দেশে আনার চেষ্টা করবে। আমার এই জায়গায় যে আসবে, আমি তাকে অন্তত রিকোয়েস্ট করব, কে জানে ব্যাপারটা খুঁটিয়ে খুঁটিয়ে খেয়াল রাখো, কেননা প্রাণের প্রিয় দেশটা আমাদের সবার। যাই হোক, চৌধুরী হচ্ছে আমার আপন চাচা, আমি ওনার কথাই বলতেছি। তিনি অত্যন্ত একটা নম্র, ভদ্র, ভালো মানুষ। সর্বোপরি আমি খুশি যে তার ব্যাপারে এটা প্রমাণিত হয়নি। যাই হোক, আইন কখনো নিজের আপন বা পর দেখে না। আইন সবার জন্যই সমান। আমার জন্য দোয়া করবেন। স্যার, একটা প্রশ্ন ছিল, আপনি এত দ্রুত কেন এখান থেকে চলে যাচ্ছেন? আসলে দিন দিন আমার মনে হচ্ছে এতগুলো দায়িত্ব আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার থেকেও যোগ্য সম্পন্ন মানুষ আছে, তারা এই জায়গায় বসার যোগ্য দাবিদার। তাই নিজ ইচ্ছায় ভাবলাম জায়গাটা ছেড়ে দেই। কিন্তু আমাদের চোখে আপনার থেকে যোগ্য তো কেউ নাই। ধন্যবাদ। এই ব্যাপারে আমি আর কথা বলতে চাচ্ছি না। আমার ছেলেকে নিয়ে আমি গর্বিত। আর কোনো অভিযোগ নেই রে বাবা। তোর চাচা বারবার কল দিচ্ছে, এতদিন তো নাম্বার বন্ধ ছিল। তোর কথা শুনে সকালের নাম্বার খুললাম, তো এখন এত কল দিচ্ছে, না ধরলে কেমন দেখায়। আমি ধরছিলাম। ভাবি ভাই অনেক করে রিকোয়েস্ট করলো তাদের বাসা হয়ে যেতে। ও তেমন কিছু না। হয়ে যেতে মানে তুমি কি বলছো? আমরা আবার গ্রামে ফিরে যাব? না মানে বাবা, তোমাকে দিয়ে একটা কাজ হয় না। কথা যখন দিয়ে দিচ্ছ, এখন আর কি করা। চলো তাহলে, গাড়ি নিয়ে সোজা তাদের বাসায় হবে, তারপর বাড়িতে যাব। ওকে? এ কারা আসছে আমাদের বাড়িতে? বাবা, এই দেখেছো সবাই? কি অফিসার মহোদয়, ছোট মা তো আপনার সাথে কথা বলতে ভয় পাচ্ছে, যদি পারমিশন দিতেন। ছোট মা কি যে বলেন, এভাবে লজ্জা দিলে কেমন হয় না? আপনি আমার আরেকটা মা। আমাকে মারবেন, শাসন করবেন, সব কিছু তো আপনার অধিকার। আমি আপনার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলি, বাবা, ছেলেটা কত বড় আমার, আমরা এতদিন বুঝতেই পারলাম না। ও ভালো কথা, ওই যে দেখছেন না ম্যাডাম, ওই ম্যাডাম 10 মাস প্রায় একবার আপনার গ্রামের বাড়িতে গেছে। শহরের এই মাথা ওই মাথা সব জায়গায় আপনাকে খুঁজে বেড়াচ্ছে। যান, আগে গিয়ে ওনার সাথে কথা বলেন। আমি আবার বেশি সময় কারোর উপরে রাগ করে থাকতে পারি না। জানি না ভাই, এটা আমার সমস্যা নাকি কোনো রোগ। আমি কোনো কথা না বলে এক সাইডে গিয়ে দাঁড়িয়ে থাকলাম। ভাইয়া, আমার খেলনা কই? তোমার টিভিতে দেখাইছে জানো, আমি তখন 2 বার তোমাকে টিভিতে দেখছি, কিন্তু টিভির পিছনে গিয়ে তোমাকে পেলাম না। কত খুঁজলাম। তুমি যে আমাকে খুঁজতে গেছো, আমি লুকিয়ে গেছি। ও মা, আমি হাসতে না হাসতে প্রিয়াঙ্কা আবার হাত ধরে টানতে টানতে
সিঁড়ি দিয়ে ছাদে নিয়ে চলে আসলো সবার সামনে। হা করে তাকিয়ে আছে সবাই। বিশ্বাস করো, ওই দিন না ইচ্ছে করে তোমাকে ওইভাবে বকিনি। তোমাকে তোরে আমি খুব সরি। আমারে মাফ করে দে। আব্বুর সাথে থাকতে থাকতে কবে যে এত রাগী হয়ে গেছে আমি বুঝিনি। সবাইকে কেমন অসহ্য লাগতো। তবে ওই দিনের পর থেকেই এত মাসের নীরবতা আমাকে মানসিক শান্তি খুঁজতে সাহায্য করছে। রাগ না করে চুপচাপ যে একটা শান্তি থাকে সেটা আমি বুঝতে পারছি। আর আহা হা হা, থাক, এভাবে বলতে হবে না, আমার লজ্জা লাগে। আমি কবে মাফ করে দিছি সেই? আগে তুই করে বলবে না তুমি করে বলবে, সেটা ঠিক করো। আমি উপরে উঠে বলে উঠি, বাবা তুমি নিজেও মনে হচ্ছে তুই বা তুমি করে বলছো, নিজেও তো ভুল করে। আর আমাকে নতুন জামাই নাকি যে লজ্জা লাগে? জামাই হইনি, তবে বিয়ে করার দ্রুত প্ল্যান আছে। একটা কথা বলি, রাখবে প্লিজ? বলো। আচ্ছা তোমার তো এখন চাকরি নাই, যদি চাকরি থাকতো আমি যদি অফার করতাম বলতে যে এটা লোভে বলতেছি, তোমার তো আমার কিছু চাই না, আমি শুধু এই সাদাসিধে এই মানুষটাকেই চাই। এই মানুষটি কি করবে? বউ খেলবো। ছোটবেলায় যেভাবে আমাকে বউ বানিয়ে তোর পাশে বসিয়ে রাখতে, ওইভাবে তোর কোলের মধ্যে বসে থাকবো আর একটু পর পর চুমু খাবো। বাবা রাগী মেয়ে আজকে রোমান্টিক ভাবা যায়? বলো হবে না আমার জামাই? 10 মাস অনেক কাদাইছো, একটা দিনও আর থাকতে পারবো না তোমাকে ছাড়া। তার আগে বলো, এই যে নাকে ঘষা দিয়ে কামড় দেয়া, এটার মানে কি? ছোট বাচ্চাদের দেখো না, কালো টিপ দিয়ে যাতে নজর না লাগে, আমি ওইভাবে চিহ্ন দিয়ে রাখলাম যাতে কোনো শাকচুন্নির নজর না লাগে। বাব্বা, আর কোথায় কোথায় কামড় দিতে পারো? বউ বানালে যেখানে যেখানে দিতে বলবে সেখানে সেখানেই দিব। ওরে ব্যথা লাগবে তো। ওরে লুচ্চা পোলা, তুই তো লুচ্চা আছো। থুকু তুমি, তোর কানের কাছে কি আস্তে আস্তে বলি? আস্তে আস্তে দিব কামড়, ব্যথা লাগবে না। তোমার কথা শুনে আমার কাশি উঠে যাবে। তাহলে খেলা শুরু হবে কখন? মানে? তুমি যে ওই থুক্কু দিলা, সুট দিলে তো খেলা শুরু করতে পারি না, মানে নিচে যাইতে পারি। হাতটা ধরো, একসাথে সিঁড়ি দিয়ে নামবো, নতুন জীবনে পা দিব। তারপরে আবার কি? তারা নিচে চলে যায়। ফ্যামিলিকে জানায়, দুই ফ্যামিলি অনেক খুশি হয়ে যায়, ধুমধাম করে তাদের বিয়ে দেয় এবং তারা ইতোমধ্যে বাসর ঘরে বাসর করতে ব্যস্ত। তো আজকের মতো এখানে বিদায়।